হ্যালো বন্ধুরা, আপনাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে চতুর্থ গ্রুপের প্রথম ক্লাস। এর আগে একটা পরিচিত ক্লাস হয়েছিল, পরিচিত পর্ব যেটা। তো আজকে সরাসরি আপনাদের প্রথম ক্লাস, এবং প্রথম ক্লাসটা আমি শুরু করতেছি বালির এফএমের উপর। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সাবজেক্ট থেকে আমরা শুরু করতেছি। তো আপনারা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন, আপনারা একটু কমেন্ট করবেন এবং এই লিঙ্কটা একটু মেসেঞ্জার গ্রুপে শেয়ার করেন যেন দ্রুত সবাই যুক্ত হতে পারে। আর আপনাদের জন্য যেটা বলবো যে আপনারা কিন্তু প্রথম ব্যাচ যারা হচ্ছে ডিজিটালি ক্লাসগুলো করতে পারতেছে, মানে আপনাদের জন্য আমি এই ক্লাসগুলো পিডিএফে আগে লিখেছি, এমএস ওয়ার্ডে লিখেছি, তারপরে পিডিএফ করেছি, তারপরে প্রিন্ট করেছি। এর আগে কোনো ব্যাচে এরকম সুযোগ ছিল না, কিন্তু আমি বুঝতে পারতেছি যে অনেকের কাছে বই না থাকলে, অঙ্কগুলো না দেখলে তারা বুঝতে একটু প্রবলেম হয়। তাই আপনাদের জন্যই প্রথম এরকম সিস্টেম করা হয়েছে, এবং এটার জন্য আমার একটু সময় নষ্ট হয়েছে, বাট আমার মনে হয় এই সিস্টেমটা সবার জন্য উপকৃত হবেন। তো আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়ে গেছেন, যেমন নিউটন, সেন, মানিক সরকার এবং আরও অনেকেই। তো আপনি একটু মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিন যে আমাদের গ্রুপে ক্লাস শুরু হয়ে গেছে, এবং যারা এখনো যুক্ত হয়নি আপনি একটু তাদেরকে যুক্ত হতে বলুন, ঠিক আছে? তো আপনারা কে কোথা থেকে ক্লাস করতেছেন এবং কেমন আছেন একটু কমেন্ট করুন, ততক্ষণে বাকি সবাই যুক্ত হয়ে যাবে। তো আপনারা যে যুক্ত হয়েছেন আপনারা একটু কমেন্ট করবেন কে কোথা থেকে আছেন, আমি একটু আপনাদের কমেন্টগুলো দেখতে যাচ্ছি। ওকে, অনেকে যুক্ত হয়েছেন ইতিমধ্যে 26 জনের মতো। তো আপনি একটু কমেন্ট করুন যেহেতু প্রথম ক্লাস। আচ্ছা, দেখতে পাচ্ছি আপনারা অনেকে কমেন্ট করতেছেন। ওকে, আচ্ছা, জুয়েল কমেন্ট করছেন স্যার ক্লিয়ার বোঝা যাচ্ছে না। জিফরুল ইসলাম বলছে হাই, আমার মনে হয় আমার এখানে নেট ঠিক আছে, ক্লিয়ার না বুঝতে পারলে মেবি আপনাদের ওখানে প্রবলেম হতে পারে। তো আমি আশা করব, আসলে নেট প্রবলেমটা মাঝে মাঝে হয়, আশা করি সবসময় নেট প্রবলেম হয় না, ঠিক আছে? তো আমার এখানে তো নেট স্পিড ক্লিয়ার আছে। তো আপনারা কে কে ক্লিয়ার দেখতে পাচ্ছেন তারা একটু কমেন্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, একজন বলতেছে নয়েজ আসতেছে। ওকে, আচ্ছা, রাজু বলতেছে ময়মনসিংহ থেকে দেখতেছেন। আচ্ছা, ফারহান বলছেন আমার ক্লিয়ার। ওকে, ক্লিয়ার দেখা যাচ্ছে, আমি জানি। আচ্ছা, রাজু আহমদ বলছেন যে ভালো আছেন, দিনাজপুর থেকে, দিনাজপুরের বিরামপুর উপজেলা থেকে ক্লাস করতেছে। ওকে, নূরজাহান বলছেন ক্লিয়ার বুঝতেছে স্যার। ওকে, আচ্ছা, ময়নুল ইসলাম বলছেন হাতিয়া নোয়াখালী। ওকে, তো মোটামুটি অনেকেই কমেন্ট পড়তে পারলাম এবং জানতে পারলাম কে কোথা থেকে। নুসরাত আফরোজ জিমি বলছেন ক্লিয়ার। তো ঠিক আছে, আমি মনে করি মোটামুটি অনেকে যুক্ত হয়ে গেছেন। যারা যুক্ত হয়ে গেছেন, আর আপনাদের জন্য বলবো যে আপনারা যদি কোনো কারণে ক্লাসটায় যুক্ত হতে না পারেন তাহলে আপনারা কি করবেন, এই ক্লাসটা আমি ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই আবার এই গ্রুপে আপলোড করে দিব। তারপরে আপনারা যারা কোনো কারণে যদি ক্লাসে যুক্ত হতে না পারেন তাহলে আপনারা পরবর্তীতে এই গ্রুপ থেকে আবার এই ক্লাসটা দেখতে পাবেন। এবং আপনাদের যেহেতু আমি ডিজিটালি ক্লাসগুলো নিচ্ছি, এবং ডিজিটালি বলতে একবারে প্রিন্ট করে পিডিএফ থেকে ক্লাস নিচ্ছি, আশা করি আপনাদের আশেপাশে বই না থাকলেও প্রবলেম হবে না। তবে আপনাদের অবশ্যই কিন্তু আশেপাশে ক্যালকুলেটর থাকতে হবে। আমি আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন মান ক্যালকুলেশন করতে বলবো, আপনারা সেগুলো ক্যালকুলেশন করে কমেন্ট করবেন দ্রুত, এতে কিন্তু ক্লাসটা তাড়াতাড়ি হবে, ঠিক আছে? আচ্ছা, সাদিকা বলছেন যে ক্লিয়ার। আচ্ছা, সোহাগ বলছেন নাটোর থেকে। ওকে, রাজু আহমেদ ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। হ্যাঁ, শুরু করি ক্লাসটা। তো আজকে আমরা বালির এফএম নিয়ে আলোচনা করব। বালির এফএম। তো বালির এফএম নিয়ে আলোচনা করার আগে আমাকে জানতে হবে আগে বালির এফএমটা মূলত কি। বালির এফএম মূলত বালির সম্পর্কে ধারণা দেয় যে এই বালিটা কত সাইজের, কি কতটুকু বা কি রকমের, তাই না? বালির এফএম বলতে বোঝাচ্ছে বালির সাইজ। তো বালির এফএম বেশি হলে বালির সাইজটা বড় হবে, এফএম কম হলে সেটা কম হবে। কিন্তু বালির সাইজ নির্ণয় করার জন্য আমাদের কিছু আদর্শ চালনী আছে। তার আগে জেনে নিব যে বালির এফএম, যেটাকে আবার বলে সূক্ষ্মতার গুণাঙ্ক,
আবার ইংরেজিতে এটাকে বলে ফাইনেন্স মডুলাস। এটা মূলত কি, যদি সংজ্ঞায় আসে, মাঝে মাঝে বিভিন্ন চাকরি পরীক্ষায় আপনারা দেখবেন যে সংজ্ঞায় আসে এটা। তো এটা আপনারা কি বুঝবেন, যেখানে বোঝাচ্ছে ব্রিটিশ প্রমাণ চালনী 4, 8, 16, 30, 50, 100 এ অবশেষ পঞ্জীভূত শতকরা হারের সমষ্টিকে 100 দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বাড়ির সূক্ষ্মতা গুণাঙ্ক বা ফাইনেন্স মডুলাস বলে। তার মানে আমাদের এখানে কতগুলো নির্দিষ্ট চালনী কথা বলেছে, এই চালনীগুলোর বাইরে আমরা কোনো কিছু অ্যাড করতে পারবো না। এটা কি, এটা হচ্ছে ব্রিটিশ প্রমাণ চালনী, মানে ব্রিটিশরা হচ্ছে কি, এটা পরীক্ষা নিরীক্ষা করে কিছু প্রমাণ চালনী বা আদর্শ চালনী তারা বলেছেন যে এই চালনীগুলায় যে পরিমাণ বালি আটকে যাবে সেটাকে ওই যে অবশেষ পঞ্জীভূত শতকরা হারের সমষ্টিকে 100 দ্বারা ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটা ফাইনেন্স মডুলাস অথবা বালির সূক্ষ্মতা গুণাঙ্ক অথবা এফএম। তো এটা আমি দেখাবো, এটা যখন আমরা অঙ্ক করব তখন আপনারা ক্লিয়ার হবেন আরো এই সংখ্যাটা, বিশেষ করে যখন আমরা ছকের অঙ্কগুলো করব। তো তার আগে আপনাদের বুঝতে হবে যে এই যে আদর্শ চালনী, এই আদর্শ চালনীগুলাকে মিলিমিটারে কোনটা কত। তো আদর্শ চালনীর নাম্বার সাধারণত কি 4 নং, এটাকে এইভাবে প্রকাশ করে 4 নং, 8 নং, 16 নং, তারপর এখানে কত 30, 50 এবং 100। তো এইভাবে সাধারণত এটাকে বলে যে চালনীগুলোকে, হ্যাঁ 4, 8, 16, 30, 50, 100। তো এখন আমাদের এটা তো চালনী নং, কিন্তু কোন চালনীটা কত মিলিমিটার এটাও কিন্তু আমাদের জানতে হবে। মাঝে মাঝে আপনাকে চালনী নং না বলে চালনীটা মিলিমিটারে বলবে যে কোনটা কত মিলিমিটার। তো এই যে 4 নং চালনী, এটা কি কতটুকু, 4.75 মিলিমিটার। তো এটাও মনে রাখবেন যে 4 নম্বর চালনী মানে 4.75 মিলিমিটার। 4 নম্বর চালনীর সাইজ কতটুকু, 4.75 মিলিমিটার। আর 8 নং চালনীর সাইজ হচ্ছে 2.36 মিলিমিটার। এবং 16 নম্বর চালনীর যেটা সাইজ সেটা হচ্ছে কতটুকু, 1.18 মিলিমিটার। এবং 30 নম্বর যেটা সেটা হচ্ছে 600 মাইক্রো মিলিমিটার। 50 যেটা সেটা কতটুকু, 300 মাইক্রো মিলিমিটার। এবং 100 যেটা সেটা হচ্ছে 150 মাইক্রো মিলিমিটার। তো এটা আপনার বিভিন্ন সময় এমসিকিউ অথবা চাকরি পরীক্ষাও আসতে পারে, আপনাকে বলতে পারে যে 4 নং যে চালনীটা আছে তার সাইজ কতটুকু, আপনি বলে দিবেন 4.75 মিলিমিটার। আপনি যদি বলে 50 নং চালনীর সাইজ কতটুকু, এটা দেখুন 300 মাইক্রো মিলিমিটার। তবে মনে রাখার একটা সহজ যে দিক সেটাও আমি বলে দেবো। আমি সাধারণত আমার যখন ক্লাস নেই এখানে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে যে কিভাবে আপনারা এটা সহজে মনে রাখতে পারবেন। যেমন প্রথমটা যদি মনে রাখেন যে 4.75 মিলিমিটার, এটার অর্ধেক কিন্তু 2.36 মিলিমিটার। আবার এটার অর্ধেক এটা, এটার অর্ধেক এটা, এটার অর্ধেক এটা, এটার অর্ধেক এটা। তার মানে প্রথমে যেটা আছে এটাকে 2 ভাগ করলে এটা পাবো, এটাকে 2 ভাগ করলে এইটা সাইজ পাবো, আবার এটাকে 2 ভাগ করলে এটা সাইজ পাবো। তো এটা সাইজ কিভাবে পাইলাম, দেখুন এখানে তো মিলিমিটার, এটা কি মাইক্রো মিলিমিটার, একটু পার্থক্য আছে, ঠিক আছে। এটা মিলিমিটার, এটা মাইক্রো মিলিমিটার, কারণ যেহেতু আরো কমে গেছে। এবং এটাও মাইক্রো মিলিমিটার, 600কে 2 দিয়ে ভাগ করি তার 300 মাইক্রো মিলিমিটার আসবে, আর 300কে 2 দিয়ে ভাগ করলে 150। তার মানে দেখতেছেন আপনারা আস্তে আস্তে কমে যাচ্ছে। হ্যাঁ, এবং এটা মনে রাখা একটা সহজ উপায়। কোনো কারণে যদি আপনি ভুলেও যান যে আমি তো ভুলে গেলাম, এটা মনে নাই, ঠিক আছে, সেটা কিন্তু মনে রাখার একটা সহজ উপায় আমি বলে দিলাম, এইভাবে আপনারা মনে রাখতে পারবেন। তো এগুলো হচ্ছে আদর্শ চালনী, ঠিক আছে। তো এটা কি আপনারা কেউ বুঝেছেন, আপনারা একটু কমেন্ট করবেন। যদি না বুঝেন তাহলে আমি আবার রিপিট করব। আমি যখন বলবো যে আপনারা কি বুঝেছেন কিনা তখন আপনারা কমেন্ট করবেন। যদি বুঝে থাকেন তাহলে ইয়েস কমেন্ট করবেন, যদি বুঝে না থাকেন তাহলে বলবেন আবার বা এগেইন, তাহলে আমি বুঝবো। বা কোন অংশটা বুঝেননি সেটা আপনি যদি কমেন্ট করেন তাহলে আমি সেক্ষেত্রে বুঝবো। নুরজানুর বলছেন স্যার মাইক্রো মিলিমিটার কেন হলো। আচ্ছা, জিকরুল ইসলাম বলছেন ওকে, ইয়েস ওকে। সাদিয়া ইয়েস, নিউটন সেন বলছেন ইয়েস, উর্চিত চাকমা বলছেন ইয়েস। আচ্ছা, একজন বলছেন মাইক্রো মিলিমিটার কেন হলো, কারণ এটা থেকে তো এটা কমে যাবে। আপনি যদি চান যে এটাকে আমি মাইক্রো মিলিমিটারে লিখবো না, তাহলে আপনি এটা মিলিমিটারে লিখবেন 0.60 মিলিমিটার। আপনি যদি চান এটা মাইক্রো মিলিমিটারে লিখবো না, তাহলে আপনি এটা মিলিমিটারে লিখবেন 0.30 মিলিমিটার। আপনি যদি এটা মাইক্রো মিলিমিটারে না লিখতে চান তাহলে এখানে লিখবেন 0.15 মিলিমিটার। কারণ আমরা কি জানি, আমরা জানি 1 মাইক্রো মিলিমিটার ইকুয়াল টু কতটুকু, আচ্ছা 1 মাইক্রো না, 1 মিলিমিটার ইকুয়াল টু 1000 মাইক্রো মিলিমিটার। এখন আপনার চয়েস, আপনি যদি এটাও লিখতে পারেন অথবা এটা লিখতে পারেন। দেখবেন যে এটাকে অর্ধেক করবেন
এটা চলে আসবে প্রায় এটার কাছাকাছি, তাই না? ওকে, রাজু বলছেন বুঝেছি, আর জমিদ ওকে, মানে আপনারা মোটামুটি বুঝেছেন। এখন আমরা যেটা আলোচনা করব যে এই অধ্যায়ের সূত্রগুলো, এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে এই অধ্যায়ের যে কমন সূত্র সেটা আমরা মোটামুটি অনেকে জানি, সেটা হচ্ছে কি এমসি ইকুয়াল টু F1 M1 প্লাস F2 M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। এটা হচ্ছে একটা প্রধান সূত্র বা সবচেয়ে প্রথম যে সূত্রটা আমরা দেখতে পাই বইয়ে, বা যে সূত্রটা আমাদের ছোট ছোট অঙ্ক বা বেসিক অঙ্কগুলোর ক্ষেত্রে কাজে লাগবে, সেই সূত্রটা হচ্ছে এটা। তো এই সূত্রটা দিয়ে কি বোঝাচ্ছে, এখানে আমাদের যেটা বোঝাতে যাচ্ছে যে এফসি, সি মানে কি, সি মানে হচ্ছে কম্বিনেশন, কম্বিনেশন, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আপনাদের একটা কথা বলে রাখি যে আপনারা যখন কেউ কোনো কোশ্চেন করবেন তখন আপনাদের দায়িত্ব হবে কি যে আপনাদের কোশ্চেনের তো আমি অ্যান্সার দেবো, আপনারা সেই অ্যান্সারটা পেলে আপনারা জানিয়ে দিবেন যে সেটা বুঝেছেন কিনা। যেমন নূরজাহান নূর বললেন যে স্যার বুঝতে পারছি, তো এটা আপনি লিখলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনার যে কোশ্চেনটা করেছেন সেটার অ্যান্সার আমি দিতে পেরেছি বা আপনি বুঝতে পেরেছেন। তো এই ধরনের কমেন্ট আপনাদের করবেন, যারা আপনারা কোশ্চেন করবেন দেখবেন যে আমি আপনার কোশ্চেনের অ্যান্সার দিলাম, আপনি বুঝতে পারলে বলুন যে ইয়েস বুঝেছি, অথবা না বুঝতে পারলে বলবেন যে আবার এগেইন, তাহলে আমি আবার একটু বুঝাই দেবো। ওকে, এমডি সেভেন বলছে 4 নং চারণটা কি 4.75 মিলিমিটার হবে নাকি 5 মিলিমিটার হবে? 4 নং চারণটা কিন্তু অ্যাকচুয়ালি 4.75 মিলিমিটার হবে, কিন্তু অনেক বই আপনি 5 মিলিমিটারও দেখতেছেন, কিন্তু ওটা অ্যাকচুয়াল না, আপনার অ্যাকচুয়াল যে সাইজ সেটা 4.75 মিলিমিটার। ঠিক আছে, তো এটা ভুল করবেন না, অনেক বইটা কিন্তু 5 দেওয়া থাকে, তো এটা আদর্শ হবে 4.75। তো এই হলো প্রথম সূত্র। প্রথম সূত্র দেখুন এফসি, সি দিয়ে কি বোঝাচ্ছে, সি দিয়ে বোঝাচ্ছে কম্বিনেশন। কম্বিনেশন মানে কি, মনে করেন আমি এখানে এক প্রকারের বালু, আবার এখানে এক প্রকারের বালু, এই দুইটা কি করলাম, দুইটা একত্রে আমি মিশ্রণ করলাম। তো এই বালুর আলাদা এফ এম আছে, এফ দিয়ে বোঝাচ্ছে সাধারণত এফ এম, ঠিক আছে। আবার এই বালুর আলাদা ভর, এই বড় এই এম দিয়ে বোঝাচ্ছে ভর, এফ দিয়ে বোঝাচ্ছে এফ এম, ঠিক আছে, যে বালিটার এফ এম কতটুকু, এম দিয়ে বোঝাচ্ছে ভর। আবার এই বালুর আলাদা এফ এম আছে, আলাদা ভর আছে, এটাকে 2 দিলাম, এটাকে 1 দিলাম। তো এই দুটো বালু যদি আমি একত্রে এখানে মিশ্রিত করি, তাহলে এই দুটো বালু একত্রে মিশ্রিত করার ফলে তাদের যে এফএমটা পাবো, দুই প্রকারের বালু একত্রে মিশ্রিত করার ফলে তাদের যে এফএমটা পাবো সেটাই মূলত এফসি। এফসি দিয়ে বোঝাচ্ছে কম্বিনেশন, যে দুইটা একত্রে মিশ্রিত করলে আমার সেই বাড়িটার এফএম কতটুকু হবে, এফএম কম্বিনেশন, ঠিক আছে, মানে দুইটা একত্রে মিশ্রিত করলে যে এফএমটা পাবো সেটা। তো এফ দিয়ে কি বোঝাচ্ছে, এফ1 বলতে বোঝাচ্ছে প্রথম বালির এফএম, M1 দিয়ে বোঝাচ্ছে প্রথম বালির ভর, F2 দ্বিতীয় বালির এফএম, M2 দ্বিতীয় বালির ভর, আর নিচে M1 প্লাস M2। এটা হচ্ছে প্রথম সূত্র। আরেকটা সূত্র আছে যেটা আমাদের জানতে হবে, এবং এই সূত্রটা একটু ভালো করে আপনাদের বুঝতে হবে, ঠিক আছে। এই সূত্রটা আপনার অনেক ক্ষেত্রে লাগবে। এই সূত্রটা কিসের জন্য ইউজ করবো, এটাকে যদি আমি 1 নম্বর দিই, 2 নম্বর হচ্ছে, আচ্ছা এক শ্রেণী বালিরকে আমরা যদি আরেক শ্রেণী বালির সাথে মেশাই, ঠিক আগেরটার মতোই, মনে করেন দুইটা আলাদা আলাদা বালি, দুইটা আলাদা আলাদা এফএম এর বালি একটার সাথে আরেকটা মিশালাম, ঠিক আগেরটার মতোই। আগেরটা দেখুন, আগেরটা আমরা কি বলে গিয়েছিলাম যে এই কম্বিনেশন এফএমটা কতটুকু, মানে এটা হচ্ছে কম্বিনেশন, দুইটা বালি একসাথে মিশ্রিত করা হলে এটাকে এফসি দিয়ে প্রকাশ করে। এখন দ্বিতীয় নম্বর সূত্র দিয়ে আমরা যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে, যদি আমাদের এফসি এর মানটা দেওয়া থাকে এবং এটার মান দেওয়া থাকে, F1 এর মান দেওয়া থাকে, F2 এর মান দেওয়া থাকে, তখন আমরা কিভাবে অনুপাত বের করব যে এইখানে যে দুইটা বালি মিশ্রিত হয়েছে সেই দুইটা বালি কি অনুপাতে মিশ্রিত হয়েছে। মূলত এই সূত্রটায় যেটা লিখবো, এই সূত্রটা ইউজ করবেন আপনারা যখন আপনারা অনুপাত দিয়ে কোনো কিছু অঙ্ক করবেন, ঠিক আছে। তো আপনারা দেখবেন বইয়ে লেখা আছে যে এক শ্রেণী বালির সহিত অন্য শ্রেণী বালির মিশ্রণের অনুপাত আর হইলে, মানে যখন আমরা অনুপাত বের করব, আর ইকুয়াল টু কি আসবে সূত্র, F1 মাইনাস FC মাইনাস F2। এটা হচ্ছে অনুপাত, কার সাথে অনুপাত, এটা হচ্ছে 1 এর সাথে তুলনা করা হয়, 1:1, 1 এর সাথে তুলনা করা হয়, কার সাথে, 1 এর সাথে। এই অনুপাতটা তুলনা করা হচ্ছে কার সাথে, 1 এর সাথে। আচ্ছা আচ্ছা অর্ক বলছেন ফার্স্ট থেকে মিস করছে দাদা। আচ্ছা আমি আপনাদের বলি, আপনার যদি কেউ কোনো কারণে
পরে যুক্ত হন, আপনারা যদি মিস করেন তো সেটা তো আবার প্রথম থেকে রিপিট করা যাবে না। তো সেই জন্য আপনারা যেটা করবেন, ক্লাসটা শেষ হলে আবার এই ভিডিওটা রিপিট করে দেখবেন। এটা হচ্ছে আপনাদের জন্য এক্সট্রা সুযোগ যে প্রত্যেকটা ভিডিওই ক্লাস নেওয়ার শেষে আবার আপলোড করে দেওয়া হবে। আপনি এখন থেকে দেখেন, যেটুকু মিস করেছেন ক্লাসটা শেষ হলে আবার ভিডিওটা প্রথম থেকে দেখবেন, ওইটুকু তারা বুঝে যাবেন। তো দেখুন, আমি কি বলছিলাম যে দুটো বলে যখন একখানে মিশ্রিত করা হবে, তখন যদি আমরা অনুপাত দিয়ে অঙ্কটা সলভ করতে চাই, তখন এটা সূত্র হবে আর ইকুয়াল টু F1 মাইনাস Fc, Fc মাইনাস F2। এবং এটা যে অনুপাত, এটা কার সাথে তুলনা করা হচ্ছে? 1:r এর সাথে, 1:r এর সাথে তুলনা করা হচ্ছে। এবং 1টা কার মান প্রকাশ করবে? 1টা প্রকাশ করবে F1 এর মান। 1 কার অনুপাত? F1 এর অনুপাত। 1টা হচ্ছে স্ট্যান্ডার্ড, এবং 1 যেটা আসবে সেটা কার জন্য? F1 এর জন্য। এবং আর যেটা আসবে সেটা কার জন্য? F2 এর জন্য। এই আর এর অনুপাত কার জন্য? F2 এর জন্য। এবং 1 অনুপাত কার জন্য? F1 এর জন্য। এটা কিন্তু একবারে ফিক্সড, 1টা হচ্ছে একবারে ফিক্সড। 1টাকে ফিক্সড ধরে এই সূত্রটা ডিজাইন করা হয়েছে। তাহলে আমরা যখন লিখবো এখানে যে 1 অনুপাত আর, এটা দিয়ে কি বোঝা যাবে? এটা দিয়ে বোঝা যাবে F1 অনুপাত F2। মানে প্রথম বালে অনুপাতের সাথে যদি আমি দ্বিতীয় বালে অনুপাতটা লিখতে চাই, তাহলে 1:r। তাহলে আরটা কার আসবে? আরটা আসবে F2 এর মান। এবং এখানে আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে বা দেখে রাখতে হবে, নাহলে যেটা প্রবলেম হবে যে আপনাদের অঙ্কগুলো করতে। এই যে F1, FM হচ্ছে বড় FM, এবং F2 কি হবে? F2 হবে ছোট FM। মানে দুইটা যেহেতু বালি থাকবে, এখানে একটা বালি, এখানে একটা বালি, আপনি চাইলে এটা F1 বা এটা F2 ধরতে পারবেন না। যেটা বালির FM বড় সেটাকে আপনি F1 ধরবেন, যেটা বালির FM ছোট সেটাকে আপনি F2 ধরবেন। এবং 1টা কাকে প্রকাশ করবে? 1 প্রকাশ করবে F1 কে, যেটা আমি এখানে দেখেছি, এবং আরটা প্রকাশ করবে F2 কে। তো এখন কি আপনি এটা ক্লিয়ার হয়েছেন কিনা? যদি ক্লিয়ার হয়ে না থাকেন, এই সূত্রটা একটু কমেন্ট করবেন, কারণ এই সূত্রগুলো ক্লিয়ার না হলে প্রবলেম হবে। আচ্ছা, অর্ক বলছেন ওকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি যে দুটো সূত্র বুঝালাম, এই দুটো সূত্র কি আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা? যদি ক্লিয়ার না হয়ে থাকেন তাহলে একটু কমেন্ট করবেন যে না, আবার একটু বুঝিয়ে দেন। না, যদি ক্লিয়ার তাহলে ওকে কমেন্ট করবেন। আচ্ছা, অনেকেই কমেন্ট করতেছেন ওকে ওকে ওকে। আচ্ছা, একজন কমেন্ট করেছেন যে কি একটা, আচ্ছা ওটা তো অনেক উপরে চলে গেল। আচ্ছা, আমি তারপর দেখার চেষ্টা করতেছি। আচ্ছা, ফারহান বলছেন R:1 = F1:F2 হলে কি F1 এর ভ্যালু যেগুলো চেঞ্জ হবে, হলে কি F1 এর ভ্যালু অনুযায়ী চেঞ্জ হবে? না, F1 এর ভ্যালুটা কি নিতে হবে? বড় ভ্যালু, যেটা মানটা বড় সেটাকে আপনাকে F1 নিতে হবে, এবং যেটা মান ছোট সেটাকে আপনাকে F2 নিতে হবে। তো ঠিক আছে, সবাই কমেন্ট করতেছেন, বুঝেছেন ওকে। তাহলে আমি একটু দেখি আগে কমেন্টগুলো। আচ্ছা, এমডি সাইমন বলছেন 1:r সম্পর্কটা বুঝিনি। 1:r সম্পর্কটা আমি বললাম যে 1:r হচ্ছে, 1টা হচ্ছে কনস্ট্যান্ট। যেমন আপনারা রাস্তার ক্ষেত্রে যখন স্লপ ধরছেন তখন কি 1:2 বা 1:5 বা 1:3 এরকম ধরছেন, তাই না? 1টা কি? 1টা সবসময়ের জন্য কনস্ট্যান্ট। এই 1টা হচ্ছে কনস্ট্যান্ট স্লপের ক্ষেত্রে। ঠিক একইভাবে এই অঙ্কের ক্ষেত্রে 1টা হচ্ছে কনস্ট্যান্ট। এই সূত্র দিয়ে যেটা আর বের হবে সেটা কি 1:r। তার মানে এটা কি বোঝাচ্ছে? F1:F2। তাহলে 1টা কাকে প্রকাশ করে? 1টা F1 কে প্রকাশ করে, এবং আরটা কাকে প্রকাশ করে? F2 কে। তো এটা আসলে অঙ্ক করলে আরো ক্লিয়ার হবেন, কারণ যেহেতু এখনো অঙ্কগুলো করা হয়নি তাই আপনাদের অনেকেই ক্লিয়ার হচ্ছে না। ঠিক আছে, অঙ্কটা করলে আরো ক্লিয়ার হবেন। এবং অনেকজনই বলছেন যে ক্লিয়ার হয়েছেন। ফারহান বলছেন ও এখন ক্লিয়ার বুঝেছেন। আচ্ছা, তার মানে এখন ক্লিয়ার বুঝেছেন, ধন্যবাদ জানাচ্ছেন। ওকে, তাহলে আমি অঙ্ক শুরু করে দিই। এবং আপনাদের জন্য কিন্তু অঙ্ক অলরেডি আমি টাইপ করে রেখেছি। এটার জন্য আমার অনেক সময় লেগেছে যদিও, তারপর আমি মনে করি এই সিস্টেমটা আপনাদের জন্য আগের তুলনায় আরো বেশি বুঝতে সহযোগিতা করবে। কারণ আগের অঙ্কটা কি হতো, বই থাকতো, বইটা দেখানো সম্ভব হতো না। তো দেখুন, তাহলে প্রথম অঙ্কটা আমরা সমাধান করব। প্রথমে একবার ইজি টাইপের অঙ্কগুলো করব, এবং আস্তে আস্তে আমরা কঠিন অঙ্কে যাব। এতে কি হবে? এতে আপনাদের সবগুলো একবারে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম অঙ্কটা, তিনটি বালি
1:2:3 অনুপাতে মিশ্রিত হলে উহাদের এফএম যথাক্রমে 2.62 আর একটা কত 2.32 2.4 হলে মিশ্রিত বালির এফএম কত, এটা আমাদের বের করতে বলছে। এখানে বলছে 3টা বালির অনুপাত। আচ্ছা, এই অঙ্কটা আমি প্রথমে করাবো না, এটা তো দ্বিতীয় পেজ। আচ্ছা, প্রথম পেজটা আমি দেখি, হ্যাঁ, কারণ দ্বিতীয় পেজটা আগে চলে আসছে, এখানে অনেকগুলো পেজ আছে। তো এইটা হচ্ছে প্রথম অঙ্ক। আপনাদের জন্য আমি অঙ্কগুলো সিরিয়াল করে রাখেছি যে কোনটা প্রথমে করাবো, কোনটা সেকেন্ড টাইম করাবো, কারণ এতে কি হবে, এতে আপনাদের জন্য সুবিধা হবে যে আপনাদের অঙ্কগুলো বুঝতে পারবেন সহজে। তো প্রথমে আমরা এই অঙ্কটা করব। এই অঙ্কটা দেখুন, এখানে বলা হয়েছে 1 কেজি বালির এফএম 2.0, অপর একটি বালির এফএম 2.6 যাহার ওজন 500 গ্রাম। বালি দুটিকে একত্রে মিশ্রিত করিলে মিশ্রণের এফএম কতটুকু। এখানে দুইটা বালির কথা বলা হয়েছে, দুইটা বালি, মনে করেন এখানে একটা বালি, এখানে একটা বালি। এটা বালির এফএম কতটুকু, এটা বালির এফএম কে এখন দিয়ে প্রকাশ করলাম, এটার বালির এফএম বলছে 2.0, এবং এটা বালির ভর কতটুকু, m1 এর ভর কতটুকু, 1 কেজি। আবার এখানে আরেকটা বালি, যেটার বালি কি বলছে, যেটা এফএম বলছে f2 = 2.6, এবং এটার ওজন বলছে m2 = 500 গ্রাম। তো দেখুন এখানে এটা আছে কেজিতে, এটা আছে গ্রামে। আমাদের তাহলে কি দুইটাকে একই ইউনিটে কনভার্ট করতে হবে, কারণ যদি আমরা দুইটাকে ডিফারেন্ট ইউনিটে অঙ্কটা করি, অঙ্কটা কিন্তু হবে না। এখানে কেজি থাকলে এখানেও কেজি লাগবে। তাহলে এখন যদি গ্রামকে আমরা কেজিতে বের করি, তাহলে কি করব, 500কে 1000 দিয়ে ভাগ করব, তাহলে এটা কেজিতে কনভার্ট হয়ে যাবে। কারণ কি, কারণ আমরা জানি 1 কেজি = কি জানি 1000 গ্রাম। আমি কিন্তু একবারে আপনাদের বেসিক থেকে বোঝানোর চেষ্টা করতেছি। যারা অনেক ভালো বোঝেন তারা মনে করবেন যে এগুলো তো না বোঝালেও হতো, কিন্তু আমি মনে করি যারা বেসিক দুর্বল তাদের জন্য এগুলো খুব দরকার। তাই আমি একবারে আপনাদের প্রথম থেকে করাচ্ছি, এবং আস্তে আস্তে আমরা কঠিন অঙ্কে যাব। যখন কঠিন অঙ্কগুলো যাব তখন বুঝতে পারবেন যে আপনি কতটা পারেন। আচ্ছা, তাহলে দেখুন এখানে আমাদের মূলত সব মান দেওয়া আছে, দুইটা বালির সব মানগুলো আমি পেয়ে গেছি। এখন আমরা এই দুইটা বালিকে একত্রে যদি মিশ্রিত করি তাহলে আমরা কি পাবো। আমরা যে সূত্র পড়েছি, সলিউশন করে এটার সূত্র, যেহেতু দুইটা বালি আমরা একত্রে মিশ্রিত করব, এটা বালি একত্রে মিশ্রিত করব, মিশ্রিত বালির এফএম দরকার, তার মানে এফসি কম্বিনেশন এফএম। তাহলে কি হবে, f1 m1 প্লাস f2 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এখান থেকে জাস্ট আমরা মানগুলো বসাই দিলে পাবো f1 এর মান 2। আচ্ছা, এটাকে ভাগ করলে কতটুকু আসবে, 0.5 কেজি। এটা ভাগ করে বের করে দিলাম। আর m1 হচ্ছে 1, f2 এর মান হচ্ছে 2.6 ইন্টু m2 এর মান হচ্ছে 0.5 ডিভাইডেড বাই m1 প্লাস m2। m1 এর মান কতটুকু, 1, আর m2 এর মান কতটুকু, 0.5। জাস্ট এটা আপনারা ক্যালকুলেশন করলে এখান থেকে যেটা বালির এফএম আসবে সেটা কতটুকু হবে, সেটা হবে আচ্ছা 2.2। এটাই হচ্ছে অ্যান্সার। আপনারা একটু ক্যালকুলেশন করে বলুন যে আমি যেটা লিখলাম এটা কি ঠিক আছে কিনা, বা এটা ক্যালকুলেশন করে 2.2 আসবে কিনা। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনটা করতে পারেন। আমি এখন কোশ্চেন করলে এটা আপনাদের আবার বুঝিয়ে দিব এই অঙ্কটা। ওকে, রাজু বলছেন 2.2, আচ্ছা নিউটন বলছেন 2.2, ক্যালকুলেশন ঠিক আছে। ওকে, তাহলে ক্যালকুলেশন ঠিক থাকলে আমরা পরের অঙ্কে যাই। হ্যাঁ, পরের অঙ্কে দেখুন, পরের অঙ্কে বলা হয়েছে দুইটি বালির মিশ্রণের এফএম 2.75 মিটার। তার মানে দুটো বালির মিশ্রণ বলছে, যেহেতু দুটো বালির মিশ্রণ মানে কি, এখানে এফসি এর মান দেওয়া আছে। দুটো বালি একত্রে মিশ্রণ করলে তাদের এফএম এফসি এটা দেওয়া আছে 2.75, এবং মোট ওজন, টোটাল ওজন কিন্তু কত, এখানে 100 গ্রাম বলা হয়েছে। ঠিক আছে, 100 গ্রামটা আসলে অনেকটা একটু কম মান, তো এটাকে আমরা চাইলে একটু বাড়ায় লিখতে পারি, বা থাক, আমাদের যদি এখানে 100 গ্রাম দেওয়া আছে 100 গ্রাম দিয়ে করি। তাহলে
টোটাল ওজন কতটুকু, আমি যদি আপনাদের অঙ্কটা একটু পিকচার আর্ট করে বুঝাই, যে এখানে একটা বালি, এখানে একটা বালি, এই দুটো বালি মিলে মিশ্রিত করে একটা বালি পাইলাম, এবং এইটার ওজন দেওয়া আছে 100 গ্রাম, আর এইটার এফএম দেওয়া আছে এফসি ইকুয়াল টু 2.75। আমাদের হচ্ছে প্রথম বালির এফএম 2.65, প্রথম বালি এটা ধরলাম, এটার এফএম কতটুকু, F1 ইকুয়াল টু 2.65, এবং ওজন, এবং প্রথম বালির ওজন কতটুকু বলছে 60 গ্রাম, তাহলে M1 ইকুয়াল টু 60 গ্রাম, এবং দ্বিতীয় বালির আমাদের এফএম বের করতে বলছে F2 ইকুয়াল টু কতটুকু, তাই এবং তাহলে দ্বিতীয় বালির M2 কতটুকু হবে এটা কিন্তু আমরা বের করতে পারবো কিভাবে, দেখুন M2 হবে টোটাল ওজন কতটুকু, এইটা আর এইটা একত্রিত করে টোটাল ওজন হলো 100 গ্রাম, তাহলে আমরা যদি 100 গ্রাম থেকে এইটার ওজন তো দেওয়া আছে 60 গ্রাম, 60 গ্রাম মাইনাস করলে এখানে কতটুকু থাকবে 40 গ্রাম, তার মানে এই বালির ওজনটা আমরা M2 যেটা সেটা কিন্তু ক্যালকুলেশন করে পেয়ে গেলাম। এখন যদি আমাদের বের করতে চাই যে দ্বিতীয় বালির এফএম কতটুকু, ঠিক আগের সূত্রটা ইউজ করব, এফসির সূত্র কি, F1 M1 প্লাস F2 M2 ডিভাইডেড বাই M1 যোগ M2, তাহলে এফসি এর মান কতটুকু, এফসি এর মান এখানে দেওয়া আছে যেটা 2.75 ইকুয়াল টু F1 হচ্ছে 2.65 ইন্টু M1, এটাও গ্রামে আছে, দেখুন এটাও গ্রামে আছে, তাহলে সমস্যা নেই, একই এককে থাকলে নো প্রবলেম, প্লাস F2, এটা মূলত আমরা বের করব, আচ্ছা এটা, আচ্ছা F2 এর মানটা দেওয়া আছে তাই না, তাহলে F2 এর মানটা বসাই দিই এখানে 2. আচ্ছা না F2 এর মানটা তো আমাদের বের করতে হবে, কারণ এখানে তো F2 এর মানটা দেওয়া নেই, F2 ইন্টু M2 কত 40, তাহলে ডিভাইডেড বাই নিচে 60 যোগ 40, এটা আপনারা ক্যালকুলেশন করলে এখান থেকে কিন্তু F2 এর মানটা পেয়ে যাবেন, যে F2 এর মানটা কতটুকু হবে, এবং এটা ক্যালকুলেশন করলে কতটুকু আসবে আপনারা একটু কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করলে আমি একটু সামনের দিকে এগিয়ে যাব, দেখেন যে এটার মানটা কি 2.9 আসবে কিনা, 2.9 আসবে কিনা, F2 এর মান ক্যালকুলেশন করে জানাবেন যে এটা ঠিক আছে কিনা। আর এই অঙ্কে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন, ঠিক আছে। এই অঙ্কে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনটা আপনারা করতে পারবেন। আচ্ছা, রাজু আহমেদ বলছেন 2.9, ওকে, তার মানে অ্যান্সার ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনটা কমেন্ট করেন, আর যদি কোশ্চেন না থাকে তাহলে ওকে কমেন্ট করেন, আমি সামনের দিকে এগিয়ে যাই। কোশ্চেন থাকলে কোশ্চেন কমেন্ট করতে পারেন। তো এখন যে অঙ্কটা আমরা করব, আচ্ছা নিউট্রিশন বলছেন স্যার এখানে কি কেজিতে কনভার্ট করার প্রয়োজন আছে, না কেজিতে কনভার্ট করার প্রয়োজন নাই, কেন, কারণ দুইটাই তো গ্রামে আছে, দুইটাই একই ইউনিটে আছে, আমাদের যদি একটা গ্রামে থাকতো একটা কেজিতে থাকতো তাহলে হয় আমরা দুইটাকে গ্রামে কনভার্ট করতাম অথবা দুইটাকে কেজিতে, কিন্তু এই অঙ্কে যেহেতু দুইটাতেই আমাদের কেজিতে দেওয়া আছে, না গ্রামে দেওয়া আছে, তাহলে এখানে আর চেঞ্জ না করলেও হবে। তিথি মল্লিক বলছেন আচ্ছা যে F1 এর মান 2.65 কেন হয়েছিল, মানে কেন হয়েছিল যে F1 এর মান 2.65, তাহলে আমি আবার অঙ্কটা চলে যাচ্ছি, প্রথম অঙ্কটায়। তাহলে দেখুন F1 এর মান কেন এটা হলো, কারণ F1 এর মান এটা বলা আছে অঙ্কে, আপনার বলা আছে প্রথম বালির FM 2.65, যেহেতু এখানে বলাই আছে প্রথম বালির FM, তাহলে এটা আমি F1 এর মান ধরলাম, ঠিক আছে। ওকে বলছেন ক্যালকুলেশন ওকে, ঠিক আছে। আরেকজন কমেন্ট করেছেন, আমি তার কমেন্ট দেখি। আচ্ছা নিউটন সেন বলছেন ওকে, তার মানে বুঝতে পেরেছেন। তো আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন, নো প্রবলেম। আপনারা কমেন্ট করলে আমি অবশ্যই সেটার অ্যান্সার দেবো, সেটা স্কিপ করে যাব না, হ্যাঁ। আর আপনাদের যেগুলো প্রবলেম সেগুলো কমেন্ট করবেন, নো প্রবলেম। যেহেতু আমরা এখানে বেসিক থেকে করাচ্ছি, তাই আপনাদের যে কোনো প্রবলেম কমেন্ট করলে আমি সেটার সলিউশন দেব। তারপরে আমরা এখন যে অঙ্কটা করব এটা মূলত আরেকটা অঙ্ক, এবং আমরা ধাপে ধাপে সামনের দিকে যাচ্ছি। এখানে এই অঙ্কে বলছে 3টি বালি
1:2:3 অনুপাতে মিশানো হইল, উহাদের এফএম এটা 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 মানে প্রথম তিনটার এফএম দেওয়া আছে, মিশ্রিত বালির এফএম কত? বলছে এই তিনটা বালিকে যদি আমরা একত্রে মিশাই তাহলে তার এফএম কতটুকু হবে, এটা মূলত আমাকে বের করতে বলছে। তো এখন কথা হচ্ছে এটা প্রথম তিনটা বালির অনুপাত দেওয়া আছে যে 1:2:3, এখানে কিন্তু তিনটা বালির ভর দেওয়া নাই। আমাদের যদি সূত্র এখানে বের করব সেটা হচ্ছে এফসি, মানে এখানে তিনটা বালি, একটা দুটা তিনটা, এই তিনটাকে আমরা যদি একত্রে মিশ্রণ করি তাহলে এই মিশ্রিত বালির এফএমটা কতটুকু হবে সেটা আমাকে বের করতে বলছে। এই বালির এফএমটা হচ্ছে এটা, দ্বিতীয় বালির এফএম এটা হচ্ছে প্রথমটার এফএম, এটা দ্বিতীয়টার এফএম, এটা তৃতীয়টার এফএম। এবং এইখানে যে দেখুন একটারও কিন্তু ভর দেওয়া নাই, কি দেওয়া আছে? অনুপাত দেওয়া আছে। তো আমাদের যে সূত্রটা হবে এফসি, যেহেতু তিনটে আসে তার মানে এখানে সূত্র হবে F1 M1 যোগ F2 M2 যোগ F3 M3 ডিভাইডেড বাই কি হবে? M1 যোগ M2 যোগ M3। তো অনেকেই বলবেন যে আগে তো ছিল F1 M1 প্লাস F2 M2, তাহলে এখানে আবার বাড়লো কেন? তো এটা কিন্তু আপনার বাড়তে থাকবে। এখানে যদি চারটা বালির কথা বলতো, চারটা বালিকে একত্রে মিশ্রিত করা হলো, তাহলে এখানে আবার যোগ হবে F4 M4 ডিভাইডেড বাই নিচে M4 শুধু যোগ হবে। মানে এই সূত্রটা শুধু বাড়তে থাকবে, আপনি যতটুকু বাড়াতে পারবেন, আপনার যতগুলো বালি এখানে যোগ হবে তার সাথে সাথে এই লাইনটাও বাড়তে থাকবে এবং নিচে এটাও বাড়তে থাকবে। তো এখানে যদি তিনটা বালি একত্রে মিশ্রণ করা হয়েছে তার জন্য এটা তিনটার জন্য ক্যালকুলেশন করা হচ্ছে। তো দেখুন এখানে অনুপাত দেওয়া আছে 1:2:3, তার মানে কি তিনটা বালির যে ভরের অনুপাত M1 M2 M3, ওই অনুপাত কতটুকু? অনুপাত হচ্ছে 1:2:3। এটা এখন আমাদের বুঝতে হবে যে অনুপাতটা আসলে কিভাবে একটা অঙ্কের মধ্যে কাজ করে। তো দেখুন প্রথম তিনটা বালি অনুপাত, অনুপাত মানে কিন্তু প্রকৃত ভর বোঝাচ্ছে না, অনুপাত মানে বোঝাচ্ছে এটার সাপেক্ষে এটা অথবা এটার সাপেক্ষে এটা। প্রথমটা 1 যদি হয়, দ্বিতীয়টা হবে কত? 2 গুণ, তৃতীয়টা হবে কত? 3 গুণ। প্রথমটা যতটুকু ভর তার দ্বিগুণ হচ্ছে দ্বিতীয়টার ভর, এই জন্য 1:2, তার 3 গুণ হচ্ছে তৃতীয়টার ভর। প্রথমটা 3 গুণ হচ্ছে তৃতীয়টার ভর। তাহলে আমি ধরলাম যে প্রথম ধরি, আমরা এখানে লিখতে পারি ধরি M1 = 1 × x, মানে x গ্রাম। কেন? কারণ যেহেতু এটা অনুপাত আকারে দেওয়া আছে, তাহলে আমরা ধরলাম যে প্রথমটার ভর হচ্ছে 1 × x, যেহেতু 1:2 দেওয়া আছে, 1 এর অনুপাত দেওয়া আছে, তাহলে M2 কতটুকু হবে? M2 যদি এটা দ্বিগুণ, প্রথমটা দ্বিগুণ হচ্ছে এটা, তাহলে 2 × x, তাহলে এখানে কতটুকু আসবে? 2x গ্রাম, গ্রামে ধরলাম, ঠিক আছে। এবং তৃতীয়টার অনুপাত কতটুকু হবে? M3 = 3 × x, মানে 3x গ্রাম। তাহলে দেখুন যেহেতু এখানে অনুপাত আকৃতিতে দেওয়া আছে, তাহলে এই জন্য আমাদের ধরে নিতে হলো, অনুপাত দিয়ে বুঝতে পারতেছে 1:2:3, তার মানে প্রথমটা দ্বিগুণ হচ্ছে দ্বিতীয়টা, আবার প্রথমটা 3 গুণ হচ্ছে তৃতীয়টা। তো এই জন্য ধরলাম যে প্রথমটা বালিটার ভর x হচ্ছে একটা ভেরিয়েবল, যেটার মান কিন্তু চেঞ্জ হতে পারে। এটা মান যে কোনো সংখ্যা আসতে পারে, 2, 4, 6, 8, 10, 12 বা যে কোনো সংখ্যা। তো যেহেতু এটা আমাদের অজানা, তাহলে আমি কি প্রথমটার সাথে x গুণ করলে x গ্রাম, দ্বিতীয়টা যেহেতু 2 মানে অনুপাত 2, তাহলে দ্বিতীয়টা ভর হবে 2 × x 2x, তৃতীয়টার ভর হবে 3 × x, যেহেতু এখানে 3 আছে। তারপরে আমরা এখন যদি সূত্রতে এটা ফেলে দিই তাহলে দেখুন কি হবে। F1 এর মান হচ্ছে শুধুমাত্র x ইন্টু, আচ্ছা F1 এর মান তো দেওয়া আছে, F1 এর মান x না, F1 এর মান হচ্ছে 2.62, তাহলে এখানে বসিয়ে দেবো 2.62 ইন্টু x যোগ F2 এর মান কতটুকু বের দেখেন, এখানে বের করলাম 2x, এবং এখানে মান হচ্ছে 2.32, তাহলে 2.32 ইন্টু 2x প্লাস F3 এর মান হচ্ছে 2.4 ইন্টু এটা হচ্ছে 3x ডিভাইডেড বাই নিচে যেটা করব সেটা হচ্ছে x প্লাস 2x প্লাস 3x। এটা আপনারা যদি ক্যালকুলেশন করেন তাহলে দেখুন নিচেরটাকে ক্যালকুলেশন করলে 3, 2 5 আর 1 6, এখানে 6x আসবে, এবং উপরটা আপনাদের ক্যালকুলেশন করলেও আপনারা পেয়ে যাবেন, একটা মান আসবে। তো উপরটা কিভাবে ক্যালকুলেশন করবেন? এটা ক্যালকুলেশন করতে অনেকের কিন্তু প্রবলেম হবে, কারণ অনেকেই বলবেন যে এইখানে তো x আর এইখানে তো x তো আবার গুণ করা যায় না, বা x একবার কিভাবে গুণ করব। তো
তো এক্সটা যেহেতু দেখুন সবার সাথেই কিন্তু আছে, তাহলে এক্সটাকে বাদে আমি বাকিগুলো ক্যালকুলেশন করি। কতটুকু? 2.62 যোগ 2.32 ইন্টু এটার সাথে গুণ আছে কত? 2, আবার যোগ 2.4 ইন্টু 3, এটা যোগ করলে আমার যেটা আসবে 14.46, এবং সবগুলোর সাথে যেহেতু শুধু এক্স আছে তাহলে এখানে এক্স বসা দিলাম। এইভাবে কিন্তু ক্যালকুলেশনটা আপনারা করে ফেলতে পারবেন। তারপরে দেখুন এটা এখন কি আছে? উপরে নিচে আছে, তাহলে নিচে এক্স এবং উপরে এক্স এই দুটো কিন্তু কেটে যাবে, নিচের এক্স এবং উপরে এক্স, তাহলে এটা ক্যালকুলেশন করলে কি থাকবে? 14.46 ডিভাইডেড বাই 6। তো এটা আপনারা যদি ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন যে এখানে একটা মান আসবে কতটুকু? আমরা যদি এটাকে ভাগ দিই 6 দিয়ে, তাহলে 2.41, তার মানে এটার অ্যান্সার কতটুকু? 2.41, এটাই অ্যান্সার। যে সবগুলো বালি একত্রে মিশ্রিত করলে বালিটার এফএম হবে 2.41। এখন এই অঙ্কে আচ্ছা কয়েকটা কোশ্চেন চলে আসে, আমি সেই কোশ্চেনগুলো একটু বলতেছি। 801 বলছেন 2.06, মেবি না, 2.06 হবে না। রাজু আহমেদ বলছেন স্যার গ্রামে ধরলাম কেন? কেজিতেও তো ধরা যেত। হ্যাঁ আপনি ধরেন, আপনি যদি এখানে গ্রাম না ধরে কেজিতে ধরেন তাহলে এখানে কেজি লেখেন, সমস্যা নেই, এখানে কেজি লিখবেন, ঠিক আছে। যেহেতু এখানে বলা নাই যে এটা গ্রামে না কেজিতে, তো আমি আমার ইচ্ছা মতো ধরতে পারবো, এখানে গ্রাম না ধরে কেজিও ধরতে পারবো, ঠিক আছে। এখানে জাস্ট আমার অনুপাত দেওয়া আছে, এখানে গ্রামের কথা বলা নেই, কেজিরও কথা বলা নেই। রাজু বলছেন আমরা এক্স কে 1 ধরি। হ্যাঁ এক্স কে আমরা 1 ধরি, তাহলে 1 এর সাথে এটা গুণ করলে তো এটাই থাকবে, তাই না? আবার এটা 2 ইন্টু 1, তাই এটার সাথে এটা গুণ করলে এটাই হবে, এটাই থাকবে। তো আপনি যেভাবে বুঝেন সমস্যা নাই। নিউটন সেন বলছে এটা 2.41, হ্যাঁ এটার অ্যান্সার আমাদের 2.41, তাহলে এটার অ্যান্সার ঠিক আছে। তো কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারবেন। আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমি পরের অঙ্কটা চলে যাচ্ছি। পরের অঙ্কটা বলছে দুইটি বালির নমুনার এফএম যথাক্রমে 2.84 এবং 2.24, এদের মিশ্রিত করলে এফএম হবে 2.54 পাওয়া গেল। মিশ্রণে উহাদের অনুপাত কতটুকু? দুইটি বালির এফএম, এখানে কিন্তু দেওয়া আছে F1 কতটুকু? 2.84 এবং আরেকটা F2 ইকুয়াল টু 2.24, এদের মিশ্রিত এফএম দেওয়া আছে কতটুকু? FC মিশ্রিত এফএম মানে FC 2.54। এখন আমাদের বলছে যে উহাদের মিশ্রণের অনুপাতটা বের করতে বলছে, যে উহাদের মিশ্রণ অনুপাত মানে আর কতটুকু, আর ইকুয়াল টু হোয়াট। আমি কি বলছিলাম যে মিশ্রণের অনুপাতের যখন কথাটা আসবে তখন কিন্তু আমাদের এখানে আর বের করতে হবে। যখন আমাদের মিশ্রণের অনুপাত নিয়ে কথা আলোচনা আসবে তখন আমাদের দ্বিতীয় সূত্রটা ইউজ করতে হবে, যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম। আচ্ছা রাজু বলছেন ও আমি 6 দিয়ে ভাগ না করে 7 দিয়ে করেছিলাম। ওকে, তো আমাদের এই অ্যান্সারটা ঠিক আছে। তাহলে দেখুন যেহেতু বলছে মিশ্রণে উহাদের অনুপাত কতটুকু, মানে এই দুটো একত্রে মিশ্রিত করলে তাদের এফএম হয় এটা, তাহলে তাদের অনুপাত কতটুকু মিশ্রিত আছে সেটা বের করব। তাহলে মিশ্রণে তাদের অনুপাত, এখানে যদি আমি সলিউশন করি এটা, তাহলে দেখুন কিরকম হবে। আর ইকুয়াল টু কতটুকু আসবে? আর ইকুয়াল টু আমরা যে সূত্র জানি F1 মাইনাস FC এবং FC মাইনাস F2, এটা সূত্র যখন আমরা মিশ্রণের অনুপাত বের করব। তাহলে F1 এর মান কতটুকু? 2.84। তবে খেয়াল করবেন F1 এর মান কিন্তু সবসময় বড়টাই হবে, আর আমি এখানে F1 ইকুয়াল টু বড়টাই লিখছি। অনেক সময় আপনাদের অঙ্কে চালাকি করতে পারে যে এটাকে পরে লিখতে পারে, এটাকে সামনে লিখতে পারে, তখন যদি আপনি F1 ইকুয়াল টু ছোটটা লেখেন তখন কিন্তু আপনারটা ভুল হয়ে যাবে। আমি বলছি এই সূত্রের ক্ষেত্রে আপনাকে কি ধরতে হবে, যে F1টা সবসময় বড় এফএম এবং F2টা ছোট এফএম। তো এখানে এই বড় এফএমটা আমি F1 ধরছি, আর FC এর মান কতটুকু দেওয়া আছে? 2.54, আর ঠিক আছে FC মাইনাস F2, তাহলে এখানে 2.54 মাইনাস F2 এর মান কতটুকু? 2.24। তাই এটা ক্যালকুলেশনগুলো দেখবেন, এটা আসবে 1। অলরেডি নিউটন সেন এবং রাজু কমেন্ট করে ফেলেছেন যে এটার অ্যান্সার কতটুকু হবে।
যেটা কার সাথে তুলনা করা হয় 1 এর সাথে 1:r, তার মানে এখানে কতটুকু হবে 1:1, কারণ 1 তো কনস্ট্যান্ট, 1 এখানে থাকবেই, আর r এর যেটা মান আসবে সেটা 1 এর সাথে বসবে। এটাই অ্যান্সার। অনেকে আবার এটাকে এইভাবেও লিখতে পারেন কি r:1, তার মানে r:1 বলতে r এর মানটা তাহলে প্রথমে বসাবেন, r এর মানটা প্রথমে বসবে এবং 1টা এখানে বসালাম। এইভাবে লিখতে পারবেন, এইভাবেও লিখতে পারবেন। মূলত আপনি এইভাবে লিখলে সমস্যা নাই, এইভাবে লিখলে সমস্যা নাই। তো এইখানে যদি rটা প্রথমে বসান তাহলে r এর মানটা প্রথমে বসবে, আর এখানে যদি 1টা প্রথমে বসান তাহলে 1টা এখানে প্রথমে বসবে। জাস্ট এইটুকুই পার্থক্য, আর এর চেয়ে বেশি কিছু পার্থক্য কিন্তু নাই। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা কি, এবং এটাই হচ্ছে এখানকার অ্যান্সার। তো আপনারা যদি এটা কেউ বুঝতে না পারেন তাহলে একটু কমেন্ট করবেন যে কোথাও বুঝেননি, আমি আপনাদের সেই প্রশ্নের অ্যান্সার দিয়ে দেব। আর যদি বুঝে থাকেন তাহলে আমি পরের অঙ্কটা যাই। আজকের পরের অঙ্ক হচ্ছে এটা, এবং আস্তে আস্তে আমরা কিন্তু কঠিন অঙ্কে দিয়ে যাচ্ছি। এবং যেহেতু আমি একবারে বেসিক লেভেল থেকে শুরু করেছি, যাদের একবারে বেসিকের প্রবলেম তারাও কিন্তু এই ক্লাস থেকে ভালো কিছু শিখতে পারবে, এবং তারাও একসময়ে এইসবের উপর ভালো কিছু জ্ঞান অর্জন করতে পারবে। আর যাদের বেসিক ভালো আছে তারা তো এগুলো পারবেই। ঠিক আছে, তো আস্তে আস্তে কিন্তু আমরা কঠিন অঙ্কে যাচ্ছি। এই অঙ্কটা দেখুন, এবং আমি যে অঙ্কগুলো করাচ্ছি এই অঙ্কগুলো আপনি যদি ভালো করে প্র্যাকটিস করেন আপনি চাকরি পরীক্ষায় অবশ্যই কমন পাবেন। সুনামগঞ্জের বালির FM দেওয়া আছে 2.85 এবং দিনাজপুরের বালির FM 2.5। মিশ্রিত বালির FM 2.5 হলে, আচ্ছা, মিশ্রিত বালির মধ্যে কোনটির পরিমাণ কত? আচ্ছা, এখানে দেখুন মিশ্রিত বালির, এইটা যেহেতু এখানে 2.5 দেওয়া আছে, এটা মূলত 2.5 না, এটা হবে কতটুকু, এখানে একটু কারেকশন করে দিই, 4.4। মিশ্রিত বালির FM, আচ্ছা না, এই 2.5 না, এটা 2.6, 4.4 না, এখানে আমরা ধরলাম মিশ্রিত বালির FM 2.6। যেহেতু এখানে 2.5 দেওয়া আছে, এখানে 2.85 দেওয়া আছে, তো ধরলাম যে মিশ্রিত বালির FM 2.6 হলে 1250 গ্রাম মিশ্রিত বালির মধ্যে কোনটি পরিমাণ কতটুকু? আবার অঙ্কটা বলি যে সুনামগঞ্জের বালির FM 2.85 এবং দিনাজপুরের বালির FM 2.5, তাহলে বলছে মিশ্রিত বালির FM যদি 2.6 হয়, এটা ভালো করে লিখি, 2.6 হলে 1250 গ্রাম মিশ্রিত বালির মধ্যে কোনটি পরিমাণ কতটুকু? তো আমাদের এখানে মূলত বের করতে টোটাল বালির যে ওজন সেটা হচ্ছে 1250 গ্রাম, এর মধ্যে কোনটার পরিমাণ কতটুকু সেটা বের করব। তো প্রথমে আমি এই অঙ্কটা দুইভাবে সলভ করা যাবে, একটা হচ্ছে অনুপাত আকারে করে, আর একটা হচ্ছে অনুপাত ছাড়া করে। তো আমি যেটা করব সেটা হচ্ছে অনুপাত দিয়ে করব, কারণ অনুপাত দিয়ে করলে এই অঙ্কটা ভালো হয়। ঠিক আছে, তো অনুপাত দিয়ে যদি আমি করি, অনুপাতের সূত্রটা দিয়ে, অনুপাতের সূত্র কোনটা, R = F1 - FC - F2। এখান থেকে আমরা অনুপাত বের করবো। আগে F1 এর মান কোনটা, যেটা FM এর পরিমাণ বড়, তার মানে সুনামগঞ্জের বালির FM এর পরিমাণ বড়, এটা 2.85, তাহলে এটাকে ধরলাম F1, 2.85 FC মানে মিশ্রিত, যেটা 2.6, FC হচ্ছে আবার কত, 2.6, এবং F2 কোনটা হবে, F2 হবে যেটা বালির FM কম, তার মানে F2 = 2.5, যেটা দিনাজপুরে বালির FM, তাই 2.5। তাই এটা ক্যালকুলেশন করলে মূলত আমরা এখানে একটা অনুপাত পেয়ে যাব, যেটা চলে আসবে 2.5 আসবে। এটা মান কতটুকু আসবে, 2.5। তো আমরা কার সাথে তুলনা করি, 1 এর সাথে, 1:r, কারণ 1 হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এখানে আসবে কতটুকু, 1:2.5, 1:2.5। 1টা সামনে লিখলে এখানে 1টা সামনে হবে, 8টা এই পাশে পরে লিখলাম, তাই এখানে 8টা পরে হলো। তার মানে কি বোঝাচ্ছে যে
প্রথম F1 যেটা ছিল তার অনুপাত হচ্ছে 1 এবং F2 যেটা ছিল তার অনুপাত হচ্ছে এটা কিন্তু আমি আপনাদের যখন সূত্রটা ব্যাখ্যা করি তখন এটা ভালো করে বলে দিয়েছিলাম, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে যদি একটু ভালো করে তাকাই, তার মানে আমি এখানে আবার একটু ভালো করে লিখি যে F1 কার জন্য, F1 হচ্ছে সুনামগঞ্জে, তাই না, যেহেতু সুনামগঞ্জে বালির F1টা বড় ছিল, তাহলে F1 আমি লিখি সুনামগঞ্জ। আবার F2 কার জন্য, যদি F2 বালি F1 ছোট ছিল, এটা হচ্ছে দিনাজপুর। তো এখন যেহেতু আমরা এখানে অনুপাতটা বের করে ফেললাম, তো এখন আমরা এখানে ঠিক বালির অঙ্কগুলোর মতো যোগ করব। তাহলে এখানে আমরা যোগ করব অনুপাতের যোগফল। বালির অঙ্কগুলোর মতো সমাধান করব। তো আমরা এখানে যে অনুপাতের যোগফল করি তাহলে কি আসবে, অনুপাতের যোগফল হচ্ছে 1 + 2.5। মানে বালির অঙ্কে বা আমরা যে ওই যে RCC এস্টিমেটিং কাস্টিং যে অঙ্কগুলো করতাম, অনুপাত দেওয়া ছিল সিমেন্ট বালি খোয়া, সেখান থেকে যেভাবে বের করতাম ঠিক সেইভাবে এখানে অনুপাতের যোগফলটা বের করলাম, কতটুকু 3.5 আসলো। তার মানে টোটাল অনুপাতের যোগফল 3.5। তো এখান থেকে আমি যদি এখন সুনামগঞ্জের বালির পরিমাণটা বের করি, কি সুনামগঞ্জের বালির পরিমাণ, সুনামগঞ্জে বালির পরিমাণ, বালির পরিমাণ কতটুকু হবে, টোটাল বালি ছিল কতটুকু, টোটাল বালি ছিল 1250, বইয়ে দেওয়া ছিল টোটাল বালি 1250 এবং অনুপাতের যোগফলটা থেকে দিয়ে ভাগ দিতে হবে, অনুপাতের যোগফল দিয়ে ভাগ দিলাম। তাই এটা কার বালি, সুনামগঞ্জের বালি। সুনামগঞ্জের বালির FM কতটুকু, F1, এবং F1 এর অনুপাত কতটুকু, F1 এর অনুপাত হচ্ছে প্রথমটা, তাই না, 1। তাহলে এখানে গুণ করব 1 দিয়ে, তাহলে যেটা আসবে এটা আসবে সুনামগঞ্জের জন্য। তারপর আমরা যেটা করব দিনাজপুরের জন্য, দিনাজপুরের বালির পরিমাণ, আচ্ছা বালির পরিমাণ এখানে কতটুকু, টোটাল বালির পরিমাণ কতটুকু 1250 এবং অনুপাতের যোগফলটা নিচে ভাগ হবে 3.5 এবং দিনাজপুরের অনুপাত কতটুকু ছিল, দিনাজপুরের অনুপাত কিন্তু 2.5। কেন, কারণ দিনাজপুরের বালির হচ্ছে F2 এবং F2 কি দিয়ে প্রকাশ করে, R দিয়ে প্রকাশ করে, R এর যেটা মান সেটা হচ্ছে F2। তাহলে এখানে কতটুকু হবে, এখানে হবে 2.5। এটা ক্যালকুলেশন করুন, ক্যালকুলেশন করলে দুটো মান পেয়ে যাবেন। তো ফারহান অলরেডি কমেন্ট করে ফেলেছেন, ফারহান যেটা কমেন্ট করেছেন সেটা হচ্ছে, সেটা কি করেছেন যে দুইটা মান কমেন্ট করেছেন, এবং রাজুও কমেন্ট করেছেন M1 = 357.15। M1 মানে কোনটা, যেহেতু আমরা এটাকে F1 ধরেছি, তার মানে সুনামগঞ্জেরটা M1, তাই না, সুনামগঞ্জেরটা কত হবে 357.14 গ্রাম, তার মানে এটা 357.14 গ্রাম এবং এটা আসলো কতটুকু 892.86 গ্রাম। তো জাস্ট এই দুটো এইভাবে আপনারা সলিউশন করলে কিন্তু হয়ে যাবে অ্যান্সার। ফারহান বলছেন জি, ওকে ফারহান এবং রাজু আপনারা মনে খুব মোটামুটি অ্যাডভান্স আছেন একবার বেসিকগুলোতে। তো সামনে আমি আবার কঠিন অঙ্কগুলো নিয়ে আসবো যেন আপনাদেরও যেগুলো কাজে লাগবে। তো এই অঙ্কে কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, আপনাদের যে কোনো কোশ্চেন আমি কিন্তু সলভ করে দিব বা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, পারভেজ রাজা বলছেন ওকে স্যার, মানে বুঝে গেছেন। আর আপনারা যদি মনে করেন যে আপনারা কমেন্ট করতে সময় লাগে, তাহলে আপনারা এখানে যদি বুঝে থাকেন তাহলে আপনারা লাভ বাটন অথবা লাইক বাটনে যদি ক্লিক করেন তাহলে আমি বুঝে যাবো যে আপনারা বুঝেছেন, ঠিক আছে। অনেক সময় ওকে বা ক্লিয়ার এগুলা লিখলে দেখা যায় অনেক কমেন্ট হয়ে যায়। আপনার শর্টকাট বুঝাতে আমাকে বোঝানোর জন্য লাভ রিয়েক্ট অথবা লাইক বাটনে ক্লিক করলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝেছেন। তাহলে এই অঙ্কটাও আমরা হয়ে গেল। আচ্ছা সাদিয়া, আচ্ছা সাদিকা বলছেন ওকে। আচ্ছা রাজু আহমেদ বলছেন স্যার FM এর সাথে বালির আরেকটা সম্পর্ক যদি ব্যাখ্যা করতেন। আচ্ছা FM এর সাথে বালির আকারের সম্পর্ক, এটা কিন্তু জানা দরকার যে বালির আকার যখন আপনার খুব ছোট হবে ওই বালির FMটা কম হবে, বালির আকার যখন খুব বড় হবে সেই বালির FMটা বড় হবে। মানে FM এর মান বাড়লে, কোনো বালির যদি FM মানটা বেশি থাকে তাহলে সেটা বুঝবো আমরা বড়
কোনো বালির এফএম যদি কম থাকে তাহলে সেটা বলবো আমরা সূক্ষ্ম বালি বা ছোট বালি। আচ্ছা, এনামুল হক বলেছেন সুনামগঞ্জ 1 কেন গুণ করেছি? এটা হচ্ছে একটা ভালো কোশ্চেন, যে সুনামগঞ্জের সাথে 1 গুণ করলাম কেন। দেখুন আমি এখানে কত আসছে, আমাদের এখানে 1:r ইকুয়াল টু 1 তো কনস্ট্যান্ট, তাহলে 1 লিখলাম, আর এর মান কতটুকু বের করছি 2.5। তো 1 কার জন্য তুলনা করা হয়? 1 তুলনা করা হয় f1 এর সাথে, আর কার জন্য? আর হচ্ছে f2 এর সাথে, যেটা আমি প্রথম দিকে বুঝিয়েছিলাম। ঠিক আছে, যখন আমি সূত্রটা ব্যাখ্যা করি তখন কিন্তু আমি বলে দিয়েছিলাম যে 1টা কার জন্য? f1 এর জন্য, এবং 8টা কার জন্য? f2 এর জন্য। যেহেতু সুনামগঞ্জ f1 দিয়ে কি বোঝাচ্ছে? যেটা বড়, যার বালির এফএমটা বড়, তো সুনামগঞ্জের বালির এফএম বড়, তাহলে f1 ইকুয়াল টু সুনামগঞ্জ। তাহলে সুনামগঞ্জের জন্য অনুপাত কতটুকু? 1। এবং দিনাজপুরের জন্য অনুপাত কতটুকু? এই যে আর এর মান যেটা 2.5। যখন আমি সুনামগঞ্জে বালির পরিমাণটা বের করবো তখন মোট বালির পরিমাণটা উপরে থাকবে, ডিভাইডেড বাই অনুপাতের যোগফল, দুইটা অনুপাতে একসাথে যোগ করব, এর সাথে গুণ করব। যেহেতু সুনামগঞ্জেরটা আমি বের করতেছি তাই সুনামগঞ্জের জন্য 1। ঠিক আছে, তারপরে যখন আমরা দিনাজপুরের বালির পরিমাণটা বের করব, টোটালটা উপরে, ডিভাইড বাই অনুপাতের যোগফলটা নিচে, তার সাথে দিনাজপুরের জন্য যেটা অনুপাত আছে 2.5, যে f2 সেটা দিনাজপুরের জন্য, এটা আমরা এখানে গুণ করব। এখানে গুণ করলে মূলত এই অ্যান্সারটা আসবে। তো আশা করি এনামুল হক আপনি আপনার অ্যান্সারটা পেয়েছেন। তো আজকে আমরা আরও একটা অঙ্ক করব, এবং এই অঙ্কটা কিন্তু আরও কঠিন টাইপের। তো আজকের মধ্যে এই অঙ্কটা সবচেয়ে কঠিন টাইপের, যেহেতু আজকে প্রথম ক্লাস এবং আমরা একবারে বেসিক থেকে শুরু করেছিলাম। তো এখন যেটা করাবো সেটা একটু কঠিন টাইপের। অনেকের কাছে কিন্তু এটা কঠিন লাগে, এবং অনেকেই আমি যেহেতু ক্লাস নেই অনেক গ্রুপের, আমি মোটামুটি বুঝতে পারি যে কোন অঙ্কগুলো কার কাছে কতটা কঠিন। ঠিক আছে, আমি যেহেতু ক্লাস নেই মূলত আমি বুঝতে পারি যে কোন অঙ্কগুলো কাদের কাছে কঠিন লাগবে বা কোন অঙ্কগুলো কারা করতে চায়। তো আশা করি এই অঙ্কটা অনেকের কাছে কঠিন লাগবে। তাহলে চলুন এই অঙ্কটা আমরা সলভ করে আসি। এখানে বলছে কালিয়াকৈর এর বালির সূক্ষ্মতা গুণাঙ্ক 2.4 এবং সিলেটের বালির সূক্ষ্মতা গুণাঙ্ক 5.7। সূক্ষ্মতা গুণাঙ্ক আর এফএম কিন্তু একই কথা। আচ্ছা, সোহাগ বলছেন প্রযুক্তি বইটা থাকার কারণে ম্যাথগুলো অনেকটা বুঝতেও অনেকটা সুবিধা হচ্ছে। হ্যাঁ, আমি মূলত প্রযুক্তি বইটা থেকেই করাচ্ছি বা সেটাকে জোর দিচ্ছি, কারণ প্রযুক্তি বইয়ে এমন কিছু অঙ্ক আছে যেগুলা করলে আপনাদের মূলত বেসিক খুব ভালোভাবে ক্লিয়ার হবে। এই জন্য আপনাদের কাছে যাদের প্রযুক্তি বই নেই তারা প্রযুক্তি বইটা সংগ্রহ করবেন। মাঝে মাঝে দেখবেন যে আমি এটা পিডিএফ করার টাইম নাও পেতে পারি, কারণ এইভাবে পিডিএফ করে একটা অঙ্ক আবার প্রিন্ট করে অঙ্ক করাতে এটা অনেক সময় ব্যাপার। আমি যদি কোনোদিন বিজি থাকি সেদিন এরকম পিডিএফ নাও হতে পারে, সেদিন আপনারা অবশ্যই প্রযুক্তি বইটার সাথে রাখবেন। ঠিক আছে, সবাই অন্তত প্রযুক্তি বইটার সাথে রাখবেন। আর আমি চেষ্টা করবো আপনাদের নিয়মিত এরকম পিডিএফ আকারে ক্লাসগুলো দিতে, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে বলছে কালিয়াকৈরের বালির সূক্ষ্মতা গুণাঙ্ক। সূক্ষ্মতা গুণাঙ্ক মানে এফএম বা ফাইননেস মডুলাস একই কথা। আবার সিলেটের বালির সূক্ষ্মতা গুণাঙ্ক, তার মানে এখানে দুইটা মান দেওয়া আছে। ঠিক আছে, তো এই দুটোর ভিতর কোনটা বড় দেখুন। সিলেটের বালির যে সূক্ষ্মতা গুণাঙ্ক বা এফএম এটা বড়, তাহলে এখানে আমি f1 ইকুয়াল টু ধরবো কোনটা 5.7। এখানে যদি আপনি f1 ইকুয়াল টু এটা ধরেন তাহলে কিন্তু হবে না, কারণ এটা বালির এফএমটা বড়। তাহলে f1 ইকুয়াল টু এটা ধরলাম, এবং এটা কার জন্য? সিলেট। তারপরে f2 ইকুয়াল টু কি? আপনারা অবশ্য পরীক্ষা খাতায় এই যে সিলেট টিলেট এগুলো লিখবেন না, আমি আপনাদের বোঝানোর জন্য এগুলো লিখতেছি। ঠিক আছে, f2 ইকুয়াল টু কি? এটা 2.4, এবং এটা কার জন্য? এটা হচ্ছে কালিয়াকৈর। আবার যেটা বলছে যে তারপরে উহাদের মিশ্রণ মানে কি? FC কম্বিনেশন 4.4, এবং বালির সংকোচন গুণাঙ্ক 0.7 হলে 10 মিটার কিউব সংযুক্ত বালিতে স্থূল ও সূক্ষ্ম পূরকের পরিমাণটা বের করো। দেখুন এখানে কিন্তু আপনাকে বলেনি যে কালিয়াকৈর বালির পরিমাণ অথবা সিলেটের বালির পরিমাণটা বের করতে বলেছে। এখানে বলেছে আপনাদের স্থূল ও সূক্ষ্ম। স্থূল মানে কি? মোটা। তাহলে মোটা ও কোনটা বুঝবো? যে বালির এফএমটা বেশি, তাহলে মোটা বালি কোনটা? সিলেট। তার মানে স্থূল পূরক বলতে বোঝাচ্ছে আমাকে সিলেট বালির পরিমাণটা বের করতে। এবং সূক্ষ্ম মানে কি? যার এফএমটা কম, তার মানে এখানে আমাকে বলতেছে
কালিয়াকৈর বালির পরিমাণটা বের করতে, পরিমাণটা। ঠিক আছে, তো এই হলো মূলত কথা। যে কিছুক্ষণ আগে আপনারা বলছিলেন যে সূক্ষ্ম এবং মানে বালির এফএম দিয়ে কি বুঝেন? এফএম দিয়ে মূলত এটাই বুঝেন যে এফএম মানটা যদি বড় হয় তাহলে বালিটা একটু মোটা হবে, স্থূল হবে, এবং এফএম মানটা যদি কম হয় সেটা একটু সূক্ষ্ম হবে। আর এখানে কিন্তু আরেকটু প্যাচ দেওয়া আছে, যেটা বলছে 0.7 হলে 10 মিটার কিউবের জন্য, এটা বলছে সংকোচন গুণাঙ্ক। এটা একটা কিন্তু এই কথাটাকে বুঝতে হবে। সংকোচন গুণাঙ্ক এবং প্রসারণ গুণাঙ্ক নিয়ে কিছু কথা আছে, এই কথাগুলো আপনাদের বুঝতে হবে, না বুঝলে আপনাদের অঙ্কগুলো প্যাচ লাগাই ফেলবেন। তো তার আগে বলে রাখি যে আপনাদের এই নতুন ব্যাচে অনেকেই এখনো যুক্ত হতে যাচ্ছে, আমাকে মেসেজ দিচ্ছে, বা অনেকে কনফিউশন আছে যে এখনো যুক্ত হতে পারবে কিনা। তো তাদের জন্য বলি, এই ব্যাচে 25 তারিখ পর্যন্ত যুক্ত হতে পারবে। আপনাদের যদি কোনো ফ্রেন্ড, ছোট ভাই অথবা বড় ভাই যুক্ত হতে চায়, তাহলে আপনারা তাদের জানাতে পারেন যে এই ব্যাচে আপনাদের সাথে 25 তারিখ পর্যন্ত যুক্ত হওয়ার লাস্ট ডেট। ঠিক আছে, তো ঠিক আছে, এখন এই কথাগুলো বুঝেন ভালো করে। বালির সংকোচন গুণাঙ্ক 0.7 হলো 10 মিটার কিউব। এখানে যেহেতু সংকোচন গুণাঙ্ক দেওয়া আছে, তার মানে এখানে যে আয়তনটা দেওয়া আছে এটা প্রকৃত আয়তন না, প্রকৃত আয়তন না। এখানে সংকোচন গুণাঙ্ক দেওয়ার মানে হচ্ছে প্রকৃত আয়তনের সাথে এই গুণাঙ্কটা গুণ করে এই বালিটা পাওয়া গেছে। তার মানে আমরা এখানে লিখতে পারি প্রকৃত আয়তন ইন্টু সংকোচন গুণাঙ্ক, সংকোচন গুণাঙ্ক ইকুয়াল টু কতটুকু? এটা আছে 10 মিটার কিউব, 10 মিটার কিউব। তার মানে যখন আপনার অঙ্কে এরকম বলা থাকবে সংকোচন গুণাঙ্ক, তারপরে যে বালির আয়তনটা দেওয়া থাকবে এটা কিন্তু প্রকৃত আয়তন না। ঠিক আছে, এটা কিন্তু প্রকৃত আয়তন না, এটা কিন্তু সবসময় মনে রাখবেন। যখন আপনার অঙ্কে সংকোচন গুণাঙ্ক দেওয়া থাকবে, তারপরে যে আয়তনটা দেওয়া থাকবে এটা প্রকৃত আয়তন না। সংকোচন গুণাঙ্ক দেওয়ার মানে হচ্ছে যে প্রকৃত আয়তনের সাথে এই সংকোচন গুণাঙ্কটা গুণ করার ফলে যে আয়তনটা আসবে সেটা হচ্ছে এটা। তো কিন্তু আমাদের অঙ্ক করার সময় আমাদের প্রকৃত আয়তনটা বের করা লাগবে। তাহলে প্রকৃত আয়তন কি পাবো? এখানে প্রকৃত আয়তন ইকুয়াল টু, তাহলে দেখুন এখানে আচ্ছা এটা গুণ করে দিলাম। সংকোচন গুণাঙ্ক কতটুকু? 0.7, এবং এখানে বালি হচ্ছে 10, তাই না? বালি হচ্ছে কতটুকু? 10। তাহলে এখানে আপনি যদি কিভাবে করেন প্রকৃত আয়তন, তাহলে এখানে দেখুন এখানে গুণ আছে, এটা এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 10 ডিভাইডেড বাই 0.7, তার মানে এটা কতটুকু হবে? এটা আপনারা ক্যালকুলেশন করলে দেখবেন মানটা আসবে 14.28 মিটার কিউব। তো আপনারা একটু ক্যালকুলেশন করে বলেন আমাকে, আপনারা কি বুঝতে পেরেছেন কি না? যদি আপনারা বুঝতে না পারেন তাহলে একটু কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের আবার এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, অমিত সিরাজি বলছেন যে সংকোচন গুণাঙ্কটা একটু বলবেন। সংকোচন গুণাঙ্কটা তো আমি বললাম যে সংকোচন গুণাঙ্ক মানে হচ্ছে কি, যে এইখানে আপনার যেটা দেওয়া আছে সেটার সাথে সেটা কিন্তু প্রকৃত আয়তন না। প্রকৃত আয়তনের সাথে এই সংকোচন গুণাঙ্ক গুণ করলে যে আয়তনটা আসবে সেটা হচ্ছে এটা। মূলত সংকোচন গুণাঙ্ক দেওয়া থাকলে প্রকৃত আয়তন ইন্টু সংকোচন গুণাঙ্ক ইকুয়াল টু এখানে যে আয়তনটা দেওয়া থাকবে সেটা। তার মানে আমরা আপনাদের এখানে ক্যালকুলেশন করে বিস্তারিত দেখাইলাম যে কিভাবে আপনারা সংকোচন গুণাঙ্ক বের করতে পারবেন। তার মানে সংকোচন গুণাঙ্ক থেকে প্রকৃত আয়তন বের করতে পারবেন। তার মানে প্রকৃত আয়তন হচ্ছে এটা। ঠিক আছে, প্রকৃত আয়তন হচ্ছে এটা। দুইটা যে বালি আছে, একটা সিলেটের আর একটা কালিয়াকৈর, তাদের প্রকৃত আয়তন কোনটা? এটা। আচ্ছা, রুবেল খান বলছেন 14.286। আচ্ছা 28, তাহলে এখানে 6 দিয়ে দিলাম, 286। এমডি অমিত সিরাজি বলছেন ওকে স্যার। আচ্ছা, ওকে, বুঝে গেছেন। তাহলে দেখুন এখন আমরা এখানে অনুপাত দিয়ে বের করবো। তাহলে অনুপাতের সূত্র কি জানি? আর ইকুয়াল টু F1 মাইনাস FC ডিভাইডেড বাই FC মাইনাস F2।
আচ্ছা, এখানে আমি আপনাদের আরেকটু জানার জন্য বলে রাখি যে সংকোচন গুণাঙ্ক তো বুঝলেন, এখন যদি আপনাকে বলে প্রসারণ গুণাঙ্ক তাহলে কি হবে। দেখুন, একটা জিনিস আপনার মাথায় রাখবেন যে সংকোচন গুণাঙ্ক মানে কি, মানে প্রকৃত আয়তনের সাথে এমন একটা জিনিস গুণ করছি যেটা দিয়ে গুণ করে এটা সংকুচিত হয়ে গেছে, আয়তনটা কি সংকুচিত, কারণ প্রকৃত আয়তন দেখলেন যেখানে বের হলো 14.28, তার মানে এই আয়তনটা কি সংকুচিত। যদি আপনাকে বলে প্রসারণ গুণাঙ্ক, প্রসারণ গুণাঙ্ক কতটুকু দেওয়া আছে, মনে করেন দেওয়া থাকলো আপনার 2.5, প্রসারণ গুণাঙ্ক থাকলো 2.5, তাহলে এখন আপনার প্রকৃত আয়তন কিভাবে বের করবেন, প্রকৃত আয়তন। আচ্ছা, প্রসারণ গুণাঙ্ক কখনো আপনার 2.5 দেওয়া থাকতে পারে অথবা কখনো আপনার দেওয়া থাকতে পারে 0.8, মানে কখনো 1 এর উপর কখনো 1 এর নিচে। তাহলে এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি কখন কোনটা করবেন। যখন আপনার প্রসারণ গুণাঙ্ক দেওয়া থাকবে তার মানে আপনার বালির আয়তনটা বেশি দেওয়া আছে। প্রসারণ গুণাঙ্ক দেওয়া থাকার পরে যে আয়তনটা দেওয়া থাকবে সেটা বুঝবেন যে বালির আয়তন বেশি দেওয়া আছে। যেমন এখানে সংকোচন গুণাঙ্ক দেওয়া থাকার পরে যে আয়তনটা ছিল এটা দেখে বুঝলেন যে বালির আয়তনটা কম দেওয়া আছে, আমাকে বেশি বের করতে হবে। ঠিক এখানে প্রসারণ গুণাঙ্ক দেওয়া থাকার পর মনে করেন যে বালির আয়তন দেওয়া থাকলো 20 মিটার কিউব, তার মানে কি বুঝলেন যে এখানে বালির আয়তনটা বেশি দেওয়া আছে, তো এটাকে কমাতে হবে। তাহলে 20 মিটার কিউবকে যদি বালির আয়তন আমি কমাতে যাই, আমাকে যদি প্রথমে বলে যে 2.5 দিয়ে, তাহলে কি করবো 2.5 দিয়ে ভাগ করব, তাহলে দেখুন এটা আয়তনটা কি কমে যাবে। কিন্তু আমাকে যদি বলো প্রসারণ গুণাঙ্ক 2.5 না, আপনার জন্য প্রসারণ গুণাঙ্ক 0.8, তাহলে আমি কি করব, যেহেতু এখানে বাড়ানো আছে এটাকে কমানোর জন্য যখন আপনার প্রসারণ গুণাঙ্ক 0.8 দেওয়া থাকবে তখন 20 × 0.8 গুণ করব, কারণ আমি যদি এটাকে 20 দিয়ে 0.8 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু এটা বেড়ে যাবে, এটা আরও বেড়ে যাবে। তাহলে এটা গুণ করলে কতটুকু হবে, এটা গুণ করলে আপনি দেখেন 20 × 0.8, তাই এখানে আসবে 16, এটা কতটুকু হবে 20 ভাগ 2.5, তাই এটা হবে 8। তাহলে মানে এই দুটো ঠিক আছে। দেখুন, আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এখানে কিন্তু প্রসারণ গুণাঙ্কটা 1 এর থেকে বেশি, 1 এর থেকে বেশি হলে এটাকে ভাগ হবে, ভাগ হয়ে এটাকে কমিয়ে আনবো। কিন্তু প্রসারণ গুণাঙ্ক যদি আপনার 1 এর থেকে কম থাকে, তো 1 এর থেকে কম থাকলে তখন কি করতে হবে, গুণ করতে হবে। কারণ এখানে খেয়াল করুন 20কে যদি আমি 0.8 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এর আয়তনটা আরও হয়ে যাবে, বেশি হয়ে যাবে, 25 হয়ে যাবে। তো এমনিতে প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, তার মানে তার আয়তনটা বড় দেওয়া আছে, তাহলে আবার যদি আমি 20কে 0.8 দিয়ে ভাগ দিই তাহলে বড় হয়ে যাবে, তাহলে এখানে কি করতে হবে, গুণ করতে হবে। দেখুন এখানে গুণ করে 16 আসছে, তার মানে প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে যদি 1 এর থেকে কম থাকে তাহলে আপনাকে গুণ করতে হবে, যদি 1 এর থেকে প্রসারণ গুণাঙ্ক বেশি দেওয়া থাকে তাহলে আপনাকে ভাগ করতে হবে। এটাই মূলত মূল কথা। এটা বুঝেছেন কিনা একটু কমেন্ট করবেন, ঠিক আছে। এটা যদি বুঝতে না পারেন একটু কমেন্ট করুন। এমডি কাউসার বলছেন বুঝতে পেরেছি। আচ্ছা, বাকিদের কি অবস্থা? এমডি অমিত সিরাজি বলছেন বুঝতে পেরেছি। রাজু আহমেদ বলছেন এগেন স্যার। আসলে এখানেই অনেকে প্যাচ লাগায়। আচ্ছা, অর্চিত চাকমা বলছেন এগেন প্লিজ। রুবেল বলছেন ওকে। আচ্ছা দেখুন, যেহেতু আপনারা কয়েকজন আরো বুঝতে চেয়েছেন, আমি আরেকটু ভালো করে ক্লিয়ার করি বিষয়টা। দেখুন, আপনাদের সংকোচন গুণাঙ্ক মানে কি? সংকোচন গুণাঙ্ক থাকলে যে আয়তনটা দেওয়া থাকবে এই আয়তনটা কি, আয়তনটা হচ্ছে সংকুচিত। তাই দেখুন, এই আয়তনটাকে প্রসারিত করতে হলে কি করতে হবে, যেহেতু এটা 1 এর চেয়ে কম তাহলে এটা আমি 1 দিয়ে এটা দিয়ে ভাগ করলাম। সাধারণত কোনো সংখ্যাকে যদি 1 এর থেকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করা হয় তার আয়তনটা বেশি হয়ে যায়। যেহেতু এখানে সংকোচন গুণাঙ্ক দেওয়া আছে, তার মানে কি প্রকৃত আয়তনের সাথে এটা আছে, প্রকৃত আয়তনের থেকে এই আয়তনটা কম। সংকোচন গুণাঙ্ক মানে এই আয়তনটা সংকোচন আয়তন, তাহলে এই আয়তনটাকে বাড়াতে হবে। তাই এই আয়তনটাকে বাড়াতে হলে কি করতে হবে, যেহেতু এটা 1 এর থেকে কম তাই এটাকে আমি ভাগ দিলাম, যদি এটা 1 এর থেকে বেশি দেওয়া থাকতো, সংকোচন গুণাঙ্ক যদি আমাকে বলা থাকতো 1.5, 0.7 না বলে যদি বলা থাকতো 1.5, তাহলে কি করতাম, তাহলে আমরা প্রকৃত আয়তনটা বের করার সময় কি করতাম, প্রকৃত আয়তন বের করার সময় আমরা 10 এর সাথে যদি আমি 1.5 ভাগ দিই তাহলে কিন্তু এটা ছোট হয়ে যাবে, তখন আমি এখানে গুণ করতাম। কারণ আমার এখানে যে আয়তনটা দেওয়া আছে এটা
ছোট, এটা থেকে আমাকে বড় আয়তন বের করতে হবে। তাহলে যদি আমার সংকোচন গুণাঙ্কটা 1.5 দেওয়া থাকতো, তাহলে আমি কি করতাম, এটা এরকম করতাম। সাধারণত এরকম দেওয়া থাকে না, সংকোচন গুণাঙ্ক সবসময় 1 থেকে কম দেওয়া থাকে। কিন্তু আমি এটা আপনাদের বললাম কেন, আমি এটা আপনাদের বললাম কারণ আপনার যদি কখনো অঙ্কটা পেঁচিয়ে দেয় তখন আপনি কিভাবে করবেন, মূলত এই জন্য আমি আপনাকে একবার বেসিকটা বুঝিয়ে দিলাম যে সংকোচন গুণাঙ্ক বললে যেটা থাকবে এই আয়তনটা সংকুচিত, এর চেয়ে আমাকে বড় আয়তনটা বের করতে হবে। তো সাধারণত সংকোচন গুণাঙ্ক সবসময় 1 থেকে কম দেওয়া থাকে, সবসময় 1 থেকে কম দেওয়া থাকে, কিন্তু মাঝে মাঝে আপনাকে পেঁচানোর জন্য বড় দেওয়া থাকতে পারে। যদি বড় দেওয়া থাকে তখনও কিন্তু আপনি ভাগ করবেন না, তখন কি করবেন, এভাবে গুণ করবেন। আবার প্রসারণ গুণাঙ্ক কি, প্রসারণ গুণাঙ্ক সবসময় আপনাদের বড় দেওয়া থাকে, সবসময় ম্যাক্সিমাম সময় আপনাদের বড় দেওয়া থাকবে, কিন্তু কখনো যদি আপনাদের ছোট দিয়ে থাকে তখন আপনাকে এখানে গুণ করতে হবে, ছোট দেওয়া থাকলে গুণ করতে হবে। কারণ প্রসারণ গুণাঙ্ক মানে অলরেডি বালির আয়তনটা বেশিটা নেওয়া আছে, মানে প্রসারিত করে দেওয়া আছে, আপনাকে এটা কমাতে হবে। তো কমাতে হলে আপনাকে ফ্যাক্টরগুলো আগে দেখতে হবে যে ফ্যাক্টরটা কি আছে। যেমন 20কে যদি আমি 2.5 দিয়ে ভাগ করি তাহলে 20 কমে যাবে, কিন্তু 20কে যদি আমি 0.8 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 20 বেড়ে যাবে। তাহলে 20কে যখন যদি আমার ফ্যাক্টর বলে যে প্রসারণ গুণাঙ্ক 0.8, তখন কি করতে হবে, 20কে আমাদের 0.8 দিয়ে গুণ করে এই আয়তনটা কমাতে হবে। মূল কথা হচ্ছে আমাকে প্রসারণ গুণাঙ্ক দেওয়া থাকলে যে আয়তনটা দেওয়া থাকবে সেই আয়তনটাকে কমাতে হবে, এবং সংকোচন গুণাঙ্ক দেওয়া থাকলে যে আয়তনটা থাকবে সেই আয়তনটাকে বাড়াতে হবে। কি দিয়ে, এখানে যে ফ্যাক্টরটা দেওয়া থাকবে সেই ফ্যাক্টর দিয়ে। তো এটা একটু ভালো মাথায় আপনারা থিঙ্কিং করবেন, তাহলে বুঝতে পারবেন, বুঝছেন? তো আমি অঙ্কটা সামনের দিকে এগিয়ে যাই। তো অঙ্কটা দেখুন, আর এর মানটা এখানে আমরা বের করে ফেলতে পারবো। তাহলে F1 এর মান আমরা কতটুকু, F1 এর মান এখানে 5.7, যেটা বই দেওয়া আছে 5.7, এবং FC এর মান কতটুকু, 4.4। তাহলে এখানে FC এর মান হচ্ছে 4.4 এবং F2 এর মান কতটুকু, 2.4। জাস্ট এখান থেকে আপনাদের আর বের হয়ে যাবে। আর কতটুকু বের হবে, আপনারা যদি ক্যালকুলেশন করেন দেখতে পাবেন আর এর মান 0.65। তার মানে এখানে কি 1:r, তাহলে এখানে কি কতটুকু, 1:0.65। 1 কার জন্য, F1 এর অনুপাত হচ্ছে 1, F2 এর অনুপাত হচ্ছে কার, আর এর। তো এটা সবসময় খেয়াল রাখবেন। তো এখন আমরা বের করতে পারবো যে শর্টকাট যদি লিখি যে আয়তন কার, কালিয়াকৈরের আয়তন। টোটাল বালির আয়তন আমরা এখানে কতটুকু পেয়েছি, 14.28। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করব 14.28 ডিভাইডেড বাই অনুপাতের যোগফল। অনুপাতের যোগফলটা আমরা এখানে দেখাতে পারি, অনুপাতের যোগফল কতটুকু হবে, 1 যোগ 0.65। তাহলে এটা কতটুকু আসবে, 1.65। তাহলে আমরা এখানে 1.65 ইন্টু, দেখুন ভি অফ কে, কালিয়াকৈর যখন আমরা বের করব তখন কালিয়াকৈরের জন্য কোনটা, F2। দেখুন আমরা কিন্তু লিখেছি কালিয়াকৈর হচ্ছে কিসের জন্য, F2 এর জন্য কতটুকু, F2 এর অনুপাত কতটুকু, F2 হচ্ছে আর, যেটার অনুপাত হচ্ছে 0.65, কত 0.65 হবে এটার জন্য। তাহলে এখানে আমরা যদি ভি অফ কি লিখি, একটা কি আছে সিলেক্ট, ভি অফ এস, তাহলে টোটাল আয়তন 14.28 ডিভাইডেড বাই 1.65 ইন্টু কতটুকু হবে, এটা সিলেটের জন্য বের করতেছে। তাহলে সিলেটের জন্য আমাদের এখানে অনুপাত কতটুকু দেওয়া আছে, সিলেটের জন্য দেওয়া আছে F1 কোনটা, F1 হচ্ছে 1 এর জন্য, তাহলে এখানে গুণ করব 1। এই দুটো গুণ করলে চলে আসবে। আর এটাকে যেহেতু বই আমাদের বলছে যে স্থূল গুণাঙ্ক সূক্ষ্ম গুণাঙ্ক, তাহলে এখানে কি, এই যে F1 কার জন্য, স্থূল গুণাঙ্ক, তার মানে এখানে যদি 1 দিয়ে গুণন করেছে এটা স্থূল পূরক গুণাঙ্ক না, সরি স্থূল পূরকের পরিমাণ এটা কি 0.65 কা F2 এর জন্য, এটা হচ্ছে সূক্ষ্ম পূরক, যেহেতু 0.65 দিয়ে গুণ করেছি, তাই সূক্ষ্ম পূরক, অথবা এটা এখানে লিখতে পারি, অথবা এটা এখানে লিখতে পারি। তো এটা ক্যালকুলেশন করলে মূলত কত আসবে এটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এটা মেবি এরকম আসবে, আপনারা একটু কমেন্ট করে দেখবেন, 8.65 মিটার কিউব, এবং এটা কতটুকু আসবে, 5.62 মিটার কিউব। এই দুটোই মূলত অ্যান্সার। এটা কি বুঝতে পেরেছেন কিনা, তাহলে একটু কমেন্ট করবেন। রাজু বলছেন আর ইকুয়াল টু 0.65, ওকে। জুয়েল বলছেন ওকে। আচ্ছা, রাজু আহমেদ দুটো বের করেছেন, ঠিক আছে। 5.625, 8.654, ঠিক আছে। আপনার কমেন্ট বা আপনার ক্যালকুলেশনটা ঠিক আছে। তো এই অঙ্কে কারো কোনো সমস্যা আছে কিনা
কি না, যদি সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সেই সমস্যাটা বা সেই প্রশ্নের অ্যান্সার দিব। আর যেটা শেষে বললাম যে আপনাদের কোনো ফ্রেন্ড, পরিচিত বা ছোট ভাই অথবা কেউ যদি অনলাইনে চাকরি প্রস্তুতি নিতে চায় তাহলে আপনারা তাকে ইনভাইট করতে পারেন। যেহেতু এটা আপনাদের শুরু হলো আজকে থেকে, মূলত আজকে ফার্স্ট ক্লাস, তাহলে আর কয়েকদিন তারা জয়েন করতে পারবে এবং তারপরে আর কাউকে জয়েন করানো হবে না। আচ্ছা, পারভেজ বলছেন ওকে, রহিম হোসেন অভি বলছেন ওকে। আর আপনাদের যেটা বলবো যে আপনারা প্রযুক্তি বইটা সংগ্রহ করবেন, কারণ আমি যদি কখনো এইভাবে আপনাদের শিট আকারে পিডিএফ করতে না পারি তাহলে আপনাদের প্রযুক্তি বই থেকে করাবো। মূলত আপনারা ক্লাস করার সময় ক্যালকুলেটর, খাতা কলম এবং প্রযুক্তি বই এই কয়টার সাথে রাখবেন, ঠিক আছে? তো আজকে আপনাদের মাধ্যমে এটা বলা যায় একবারে ডিজিটাল সিস্টেম, যেখানে অঙ্ক আছে তার নিচে সলিউশনও আছে। আর এইভাবে ক্লাসগুলো আশা করি আপনাদের জন্য উপকার হবে। যদি আপনারা কেউ কোনো কারণে বাইরেও থাকেন আপনারাও ক্লাস করতে সমস্যা হবে না, কারণ যদি এখানে অঙ্ক দেওয়া আছে প্লাস সলিউশন করা হচ্ছে। তো আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো? যেহেতু আপনাদের প্রথম ক্লাস, আপনারা আপনাদের অভিব্যক্তি কমেন্ট করে জানাতে পারেন যে আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো। আর আজকের ক্লাসটা এই পর্যন্ত। আমরা সামনের ক্লাসে মূলত বালির এফএম এর যে টেবিলের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করাবো, এবং টেবিলের অঙ্কগুলোর মধ্যে কিন্তু ছোট্ট একটু পার্থক্য আছে। এখানে মূলত 2 প্রকারের টেবিলের অঙ্ক আছে, অনেকে সেটাকে ধরতে পারে না। আমি আপনাদের সামনে ক্লাসে এগুলো দেখিয়ে দিব যে মূলত কোথায় পার্থক্যটা এবং কোথায় কোন সময় কীরকম হবে। বালির এফএম এর যে টেবিলের অঙ্কটা আছে সেটা কিন্তু 2 প্রকারের আছে। রাজু বলছে যে 2টা যোগফলের উপরের সাথে মিলতে হবে। 2টা যোগফলের উপরের সাথে মিলতে হবে। আচ্ছা, সাদিক তাওনা বলছেন স্যার অনেক অনেক ভালো লাগতেছে, ওকে। পারভেজ বলছেন স্যার সেম বুয়েট প্যাটার্ন, ওকে। আচ্ছা, মানিক বলছেন কি ডনতে না, দয়া করে পারেনি। আচ্ছা, কি করতে বুঝলাম না। বলছে সিটগুলো দিবেন প্লিজ। সিটগুলো আপনারা তো অঙ্কটা এখান থেকে দেখতে পাবেন, তাই না? নিউটন বলছেন ওকে স্যার, ঠিক আছে। তো এগুলো মূলত কোনো শিট না, এগুলো আপনারা দেখলে দেখবেন যে প্রযুক্তি বইয়ে এই অঙ্কগুলো আছে। আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য এই অঙ্কগুলো কিন্তু প্রযুক্তি বই আছে, আপনাদের সুবিধার জন্য যেন আপনারা একসাথে অঙ্ক প্লাস সলিউশন পান, এই জন্য আমি এখানে পিডিএফ করেছি, ঠিক আছে? এটা মূলত কোনো শিট না। তো ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জুয়েল বলেছেন যে অনেক ভালো লাগলো স্যার, ওকে। মেহেদি হাসান সোহাগ বলছেন অনেক ভালো লাগলো ক্লাস করে, ওকে। রাজু আহমেদ বলছেন ক্লাস করে ভালো লাগলো স্যার, ওকে। তো ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত, এবং সামনের দিনে আশা করি আপনাদের ক্লাসগুলো আরও ভালো লাগবে। রাজু বলছেন কিছু ধারণা ছিল সেটা আপনার ইউটিউব থেকে নেওয়া এখন পুরো ক্লিয়ার। হ্যাঁ, আশা করি আমি যে টপিকগুলো আপনাদের করাবো সেগুলো একবার বেসিক থেকে তুলে আনার চেষ্টা করব, এবং আপনাদের মূলত আমার কাজ হচ্ছে একবার বেসিক সহ কমপ্লিট করা, কারণ যেহেতু আমরা এটা একটা কোর্স করতেছি। তো আপনাদের যেন অন্তত এই কোর্সটা শেষ হলে আপনারা বলতে পারেন যে না, আমরা মোটামুটি ডিপার্টমেন্টের বেসিকে অনেক স্ট্রং। এটা যেন আপনারা মুখ ফুটিয়ে বলতে পারেন, সেটার জন্য মূলত আমি আপনাদের বেসিক ক্লিয়ার করার জন্যই চেষ্টা করতেছি। আর আপনারা অবশ্যই নিয়মিত টাইম টু টাইম জয়েন করবেন, এবং কোনো কারণে যদি আপনারা যুক্ত হতে না পারেন তবে অবশ্যই পরবর্তী ক্লাসের আগে এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট ভালো করে দেখবেন এবং ম্যাথগুলো সলিউশন করবেন। আচ্ছা, এনামুল হক বলছেন খুব ভালো লাগছে স্যার, ওকে। তো ঠিক আছে, আজকে সবাই তাহলে এখানে ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। গুড নাইট, আজকেই পর্যন্ত।